আগামী নির্বাচনে অংশ নিতে নতুন দল গঠনে প্রস্তুত শিক্ষার্থীরা। ফিনান্সিয়াল টাইমসকে প্রধান উপদেষ্টা, রাজনৈতিক আখের গোছানোর ব্যক্তিগত আকাঙ্ক্ষা নেই তরুণদের। জনগণকে দেয়া বিএনপির প্রতিশ্রুতি বাস্তবায়নে বাধা এলে প্রতিরোধের ঘোষণা তারেক রহমানের। স্বচ্ছ নির্বাচন ব্যবস্থা নিশ্চিত না হলে কোনো সমস্যাই সমাধান হবে না। চাকরিজীবী মানুষের বেতন বাড়ুক আর না বাড়ুক, কিন্তু প্রতি বছর ঘর ভাড়া বেড়েই চলছে। সার্ভিস চার্জ যেটা এখন সবচেয়ে বেশি সমস্যা হয়ে দাঁড়িয়েছে। প্রতি বছর বাসা ভাড়া বাড়ানোই যেন নিয়ম। ঢাকা চট্টগ্রামে ভাড়াটিয়ারা জিম্মি, আইন তোয়াক্কা করছেন না বাড়িওয়ালারা। নিয়ন্ত্রণে সরকারকে নজরদারি বাড়ানোর তাগিদ। এবং আমবয়ানে শুরু বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। টঙ্গীর তুরাগ তীরে ইবাদত বন্দেগীদের মশগুল লাখো মুসল্লি, নিরাপত্তার চাদরে ঢাকা গোটা ময়দান। ভোরের সময় সঙ্গে আছি আমি তাহমিনা তন্নি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রাজনৈতিক দল গঠনের পরিকল্পনা করছে বলে জানিয়েছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ব্রিটিশ সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল টাইমসের পডকাস্টে অংশ নিয়ে তিনি আরও বলেন, এরই মধ্যে ছাত্ররা দেশজুড়ে লোকজনকে সংগঠিত করছেন। বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সম্মেলনে যোগ দিতে সম্প্রতি সুইজারল্যান্ডের দাভোস সফর করেন প্রধান উপদেষ্টা। সে সময় ব্রিটিশ সংবাদ মাধ্যমটির পডকাস্টে এসব কথা বলেন তিনি। তবে দল গঠনের প্রক্রিয়ায় চ্যালেঞ্জ থাকতে পারে বলেও মনে করেন ডক্টর ইউনূস। যদিও তিনি বলেন, তরুণরা প্রতিশ্রুতিবদ্ধ, তাদের নিজেদের রাজনৈতিক আখের গোছানোর ব্যক্তিগত আকাঙ্ক্ষা নেই। রক্তের বিনিময়ে অর্জন তাদের রক্ষা করতে হবে, নয়তো সেগুলো সেই সব ব্যক্তি নিয়ে যাবে যারা বিগত প্রশাসন ও অন্যান্যের মতো সবকিছুর পুনরাবৃত্তি করার সুযোগ খুঁজছে। বাংলাদেশে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র ও তুরস্কের অন্যতম শীর্ষ দুই ব্যবসায়ী গ্রুপ। বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার সঙ্গে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সাক্ষাৎ করে গ্রুপগুলোর প্রতিনিধিরা আগ্রহের ক্ষেত্রগুলো তুলে ধরেন। এ সময় প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশ এখনও বিদেশি বিনিয়োগের জন্য প্রস্তুত। ডক্টর ইউনূসের সঙ্গে বৈঠক করে এদিন জাপানি সহায়তা ব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেছেন নবনিযুক্ত রাষ্ট্রদূত। বৃহস্পতিবার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন যুক্তরাষ্ট্রের অন্যতম শীর্ষ ব্যবসায়ী জেন্ট্রি বিচ। বাংলাদেশে তারা প্রতিষ্ঠানের বিদ্যমান ব্যবসা ও এর পরিসর বাড়ানোর আগ্রহের কথা জানান ডক্টর ইউনূসকে। হাইগ্রাউন্ড হোল্ডিংসের এই সহ প্রতিষ্ঠাতা জানান, বিনিয়োগের ক্ষেত্রগুলোর মধ্যে জ্বালানি, আবাসন, মহাকাশ ও প্রতিরক্ষায় গুরুত্ব দিতে চান তিনি। এ সময় দেশের উপকূলীয় এলাকায় গ্যাস অনুসন্ধানে বিনিয়োগের প্রয়োজনীয়তা তুলে ধরেন প্রধান উপদেষ্টা। জানান, বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে কাজ করছে তার সরকার। এদিন শীর্ষস্থানীয় তুর্কি ব্যবসায়িক গ্রুপ কোক হোল্ডিংস বাংলাদেশে কম্পোনেন্ট ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট স্থাপনের পরিকল্পনার কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টাকে। বৈঠকে কোম্পানিটির টেকসই ইউনিটের প্রেসিডেন্ট ফাতিহ কামাল জানান, সিঙ্গার বেকোতে বিনিয়োগ করে এরই মধ্যে নারায়ণগঞ্জের ২৫০০-এ একটি কারখানা গড়ে তোলা হয়েছে। প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেছেন জাপানের নতুন রাষ্ট্রদূত সাইদা শিচিনিও। প্রতিশ্রুতি দেন দেশটির সহায়তা কার্যক্রম অব্যাহত রাখার। জানান, বর্তমানে ৩৫০-টিরও বেশি জাপানি কোম্পানি বাংলাদেশে কাজ করছে, তারা আরও বেশি বিনিয়োগে আগ্রহী উল্লেখ করেন রাষ্ট্রদূত। এ সময় অধ্যাপক ইউনূস জাপানকে ভালো বন্ধু ও উন্নয়ন অংশীদার উল্লেখ করে বলেন, সব দেশের সঙ্গে সুসম্পর্ক চায় বাংলাদেশ। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। জবাবদিহিতা ও স্বচ্ছ নির্বাচন ব্যবস্থা নিশ্চিত করতে না পারলে কোনো সমস্যারই সমাধান হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দেশ পুনর্গঠনে নির্বাচনের বিকল্প নেই জানিয়ে তিনি বলেন, জনগণকে দেয়া ওয়াদা বাস্তবায়নে কেউ বাধা দিলে প্রতিরোধ গড়ে তোলা হবে। এদিকে আলাদা অনুষ্ঠানে গণহত্যার দায়ের আওয়ামী লীগের বিচারের দাবি জানান বিএনপির নেতারা। বলেন, নির্বাচনে মনোযোগ দিতে হবে অন্তর্বর্তী সরকারকে। রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা প্রস্তাবে জনসম্পৃক্ততা বাড়াতে দেশের বিভিন্ন অঞ্চলে কর্মশালা করছে বিএনপি। যুক্তরাজ্য থেকে প্রতিদিনই ভার্চুয়ালি যুক্ত হয়ে সাধারণ মানুষের কাছে দল ও নিজের অবস্থান তুলে ধরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
বৃহস্পতিবার বিকেলে খুলনা বিভাগের 4 জেলা কুষ্টিয়া, মাগুরা, চুয়াডাঙ্গা ও মেহেরপুর জেলার কর্মশালায় অংশ নিয়ে তারেক রহমান বলেন, রাষ্ট্র কাঠামো মেরামত করে জনগণের মৌলিক অধিকার ফিরিয়ে দিতে প্রতিশ্রুতিবদ্ধ বিএনপি। এই ব্যাপারে কেউ বাধা হয়ে দাঁড়ালে প্রতিরোধ গড়ে তুলতে দলীয় নেতাকর্মীদের নির্দেশ দেন তিনি। আমাদের এই লক্ষ্য এবং এই উদ্দেশ্যকে 31 দফার মাধ্যমে জনগণের পাশে দাঁড়ানোর যে আমাদের শপথ, এই শপথকে লক্ষ্যভ্রষ্ট করার জন্য যদি কেউ এমন কোনো অন্যায় করে থাকে তার বিরুদ্ধে প্রতিবাদ এবং প্রতিরোধ আমরা গড়ে তুলব। এই হোক আমাদের প্রতিজ্ঞা। আমরা একটি নির্বাচন প্রত্যাশা করছি, যেই নির্বাচনে জনগণ সিদ্ধান্ত নেবে কে জনগণের দেখভাল করবে। একই দিন সকালে রাজধানীতে আলাদা আয়োজনে বিএনপির সিনিয়র 2 নেতা বলেন, গণহত্যার দায়ে বিচার হতে হবে আওয়ামী লীগের। সংকট কাটাতে নির্বাচন দিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বানও জানান তারা। গুম ছিল শেখ হাসিনার কাছে একটা খেলা, ওর কাছে মানবতা, শিশু, কিশোর, নারী এর কোনো মূল্য নেই। ওর কাছে একটাই মূল্য, সেটা হচ্ছে বাংলার সিংহাসনটা তার চাই। আপনি আবার হরতালের ডাক দেবেন আর মানুষ তাতে লাভ দিয়ে পড়বে। আরে মানুষ তো প্রত্যাশা করছে যে কবে শিশু কিশোরদের হত্যা করতে পারে। আর তো প্রচন্ড মানবতা বিরোধী অপরাধী। আপনি নিজের থেকে পদক্ষেপ যদি না নিতে পারেন সেটি হবে দেশের জন্য, মানুষের জন্য দুঃখজনক ঘটনা। আমরা মনে করি বাংলাদেশ যে জালের মধ্যে, ষড়যন্ত্রের জালের মধ্যে এখন আটকে গেছে, সেই জাল ছিঁড়ে ফেলতে হবে। সেই জাল ছিঁড়তে হলে কঠিন কঠোর রাজনৈতিক নেতৃত্ব দরকার। বিকেলে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বৈঠক করেছেন ইউরোপিয়ান পার্টনারশিপ ফর ডেমোক্রেসির একটি প্রতিনিধি দল। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ উপস্থিত ছিলেন। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। বিশ্ববিদ্যালয় করার দাবিতে বৃহস্পতিবার দিনের পর রাতভরও সড়কে অবস্থান করেছে সরকারি তিতুমিল কলেজের শিক্ষার্থীরা। রাতে শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আলোচনা করলেও মেলেনি কোনো ফল। আন্দোলনকারীরা বলছেন, জুমার নামাজের মধ্যে দাবি মেনে না নিলে মহাখালী গুলশান সড়কে ব্লকেট কর্মসূচি পালন করা হবে। এছাড়া আরও কঠোর কর্মসূচি আসবে বলেও হুঁশিয়ারি দেন তারা। স্লোগানে উত্তাল তিতুমির কলেজ প্রাঙ্গণ। বৃহস্পতিবার বেলা 11টা থেকে মহাখালী গুলশান সড়ক আটকে অবস্থান কর্মসূচি শুরু। দিন পেরিয়ে রাত শেষ হলেও রাজপথ ছাড়েনি শিক্ষার্থীরা, এখনো চলছে অবস্থান। এর ফলে গুরুত্বপূর্ণ সড়কটি দিয়ে যান চলাচল বন্ধ থাকার প্রভাব পড়েছে রাজধানী জুড়ে। স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে অবস্থান কর্মসূচির আগে বুধবার বিকেল 5টা থেকে অনশন শুরু করে একদল শিক্ষার্থী। দাবি আদায় না হওয়া পর্যন্ত অনশন অবস্থান চলবে বলে জানান তারা। 7টি দফা দাবি দিয়েছিলাম। এই 7 দফার মূল দাবি হচ্ছে আমরা তিতুমির কলেজকে একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় হিসেবে দেখতে চাই এবং সেটা রাষ্ট্রীয় স্বীকৃতি চাই। আমাদের দাবি রাজপথ থেকে আদায় না হওয়া পর্যন্ত আমরা ফিরছি না। আমরা আমাদের দাবি সম্পূর্ণরূপে আদায় করেই আমরা রাজপথ থেকে ফিরব। তিতুমিরের 35,000 শিক্ষার্থীর ম্যান্ডেট নিয়ে সবাই, এই ম্যান্ডেট নিয়ে সাধারণ শিক্ষার্থী আজকে এই রাস্তার মধ্যে গণ অনশনে থাকবে। ইভেন আমিও এখন গণ অনশনে আছি। ইনশাল্লাহ আমার লাশ যাবে, কিন্তু এই মিথ্যা আশ্বাস এখানে আমরা শোনার জন্য কখনো প্রস্তুত নই ইনশাআল্লাহ। এর আগে বৃহস্পতিবার রাত 9টার দিকে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করতে তিতুমির কলেজে আসেন শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোহাম্মদ নুরুজ্জামান। দীর্ঘ সময় দুপক্ষের বাকবিতণ্ডার পর ফিরে যান তিনি। তবে দাবির সাথে একাত্মতা প্রকাশ করে উচ্চ পর্যায়ে বার্তা পাঠানোর আশ্বাস দেন তিনি। তোমাদের দাবি যে অযৌক্তিক সেটা আমি একদম বলি না, যৌক্তিক এবং দাবির সঙ্গে আমরা, তবে কাঠামো এবং পদ্ধতিগত যে বিষয়গুলো এটা অবশ্যই শেষ করতে হবে এবং আইনি কাঠামোর মধ্যেই রাষ্ট্র করতে। আমি আশা করি যে তোমাদের এই যে আন্দোলন, এই আন্দোলনটা পিতা যাবে না। তবে যুগ্ম সচিবের আশ্বাসকে প্রত্যাখ্যান করে ঘোষণা না আসা পর্যন্ত আন্দোলন চালিয়ে যেতে অনড় শিক্ষার্থীরা। বলছেন, জুম্মার মধ্যে দাবি মেনে না নিলে গুলশান মহাখালী সড়কে ব্লকেট কর্মসূচি পালন করা হবে। জুম্মা পরবর্তী সময় যদি রাষ্ট্র থেকে আমাদের সাথে যোগাযোগ করা না হয়, আমরা চাই না যেন দুর্ভোগ তৈরি করতে। আমাদের বাধ্য করা হলে আমাদের ব্লকেট চলবে, মহাখালী ব্লকেট হবে, গুলশান ব্লকেট হবে। এর জন্য দায়ী রাষ্ট্রই থাকবে। শিক্ষার্থীরা জানান, অনশনকারীদের মধ্যে বেশ কয়েকজন অসুস্থ হয়ে পড়েছেন। এরই মধ্যে 2-1জনকে হাসপাতালে নেওয়া হয়েছে। শাবাব ওয়াসি, সময় সংবাদ, ঢাকা। রাজধানীতে প্রতি বছর কোনো কারণ ছাড়াই বাড়ি ভাড়া বাড়ানো যেন নিয়মে পরিণত হয়েছে। আইনি বাধ্যবাধকতার তোয়াক্কা না করে
নিজ নিয়মে ভাড়া বাড়িয়ে চলছেন বাড়িওয়ালারা। লাগামহীন বাসা ভাড়া নিয়ন্ত্রণে সরকারের হস্তক্ষেপ চান ভাড়াটিয়ারা। অন্যদিকে নগরবিদ ও আবাসন বিশেষজ্ঞরা বলছেন, ভাড়া নিয়ন্ত্রণে নজরদারি বাড়ানোর পাশাপাশি ওই খাত থেকে রাজস্ব আদায় করা গেলে লাভবান হবে সরকার। মেহেদি হাসানের রিপোর্ট। অতিরিক্ত জনসংখ্যার চাপ সামাল দিতে হিমশিম খাচ্ছে রাজধানী ঢাকা। বিভিন্ন পরিসংখ্যান বলছে ৩০৬ বর্গ কিলোমিটারের এই শহরের বর্তমান জনসংখ্যা ২ কোটিরও বেশি। জনসংখ্যার সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে বাসা ভাড়া। একদিকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, অন্যদিকে বছর বছর বর্ধিত বাড়ি ভাড়ায় নাভিশ্বাস উঠেছে কর্মজীবীদের। ৭ বছর যাবৎ চম্পাপালের বসবাস ধানমন্ডিতে। আয়ের সঙ্গে সঙ্গতি রেখে খুঁজতে বেরিয়েছেন বাসা। কথা প্রসঙ্গে তিনি জানান, পছন্দের বাসায় উঠতে গুনতে হবে বাজেটের দ্বিগুণ ভাড়া। 1200 স্কোয়ার ফিট বলেই আমি 40,000 টাকা ভাড়া বাড়াবো, প্লাস তার সাথে সার্ভিস চার্জ, যেটা এখন সবচেয়ে বেশি সমস্যা হয়ে দাঁড়িয়েছে। কিছু কিছু জায়গায় সার্ভিস চার্জ 8,000 টাকা চাচ্ছে। আমার রেন্টের থেকে অনেকটা বেড়ে যাচ্ছে। এলাকা ভেদে যেখানে অনেক সচ্ছল মানুষও হিমশিম খাচ্ছে বাড়তি ভাড়ার কাছে, সেখানে মধ্য ও স্বল্প আয়ের মানুষের কাছে এটা এখন গলার কাটা হয়ে দাঁড়িয়েছে। দিনমজুর রিক্সা চালাইয়া ডেলি 400-500 টাকা কামাইয়া আমার অনেক কষ্ট হয়ে যায়। আমার পরিবার চালাই না, খুবই আমার হিমশিম খাইতে হয়। এবার 2000 টাকা আরও বাড়ছে। বাসা খুঁজতেছি একটু সাইডে, যেন বাসা ভাড়া একটু কম হইলে, আসলে ভাই বুঝেন না, ঢাকার বাসায় অনেক খরচ এমনিই হয়ে যায়। ক্যালেন্ডারে পাতা ঘুরে জানুয়ারি এলেই যেমন বেড়ে যায় বাসা ভাড়া, তেমনি সরকারি অর্থে মেট্রো রেল নির্মিত হলেও বাড়ির মালিকের যেন পোয়াবারো। যে কারণে এই মিরপুর অঞ্চলে মেট্রো রেল চালুর পর থেকেই হু হু করে বেড়েছে বাসা ভাড়া। বাংলাদেশ ভাড়াটিয়া পরিষদের তথ্য বলছে, গেল 10 বছরে রাজধানীতে ভাড়া বেড়েছে 5 গুণ। ভাড়াটিয়াদের পক্ষে কথা বলা এই সংগঠন বাড়তি ভাড়ার যৌক্তিকতা চ্যালেঞ্জ করে একাধিক সরকারি দপ্তরের দ্বারস্থ হলেও আসেনি কোনো সমাধান। বারবার আমরা যাচ্ছি, কিন্তু আমাদের কোনো কথা কর্ণপাতও করছে না বাড়িওয়ালারা। সরকার তো কোনো কথাই বলতেছে না। আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, জামাত বলেন, যারাই বলেন, তারা কেউ কোনো কথা বলতে রাজি নয়। কারণ এর মালিকানা আসে তো তারাই। বাসা ভাড়ার জন্য মোট আয়ের 30% নির্ধারিত থাকলেও এলাকা ভেদে তা দ্বিগুণ হয়। নিরাপদ আবাসন নাগরিকদের মৌলিক অধিকার উল্লেখ করে স্থপতি ও নগরবিদরা বলছেন, ভাড়া নিয়ন্ত্রণে আইন প্রয়োগের ব্যর্থতার পরিচয় দিয়েছে সরকার। সরকার যদি কোনো একটা সংস্থা তৈরি করে, ভাড়াটিয়া যদি সেখানে যদি আমরা ভাড়াটা জমা দিই, সেটা একটা পার্সেন্টেজ সরকার কিন্তু পুরো প্রক্রিয়া থেকে নিতে পারে। বিশ্বের অনেক দেশে এভাবেই জিনিসটা চালু হয়। কারণটা যে সব যদি সরাসরি বাড়িওয়ালা এবং ভাড়াটিয়ার মধ্যে সংযোগ থাকে, তাহলে কিন্তু যত ধরনের আইনই করেন, সে আইন দিয়ে তাদেরকে বাধা যাবে না। ভাড়া নিয়ন্ত্রণে বাড়ি ভাড়া নিয়ন্ত্রণ আইন প্রণয়ন করা হয়েছে 1991 সালে। প্রায় 3 যুগ পেরোলেও গঠিত হয়নি স্বতন্ত্র নিয়ন্ত্রক সংস্থা, নজরদারির জন্যও নেই কোনো মনিটরিং সেল। মেহেদি হাসান, সময় সংবাদ, ঢাকা। প্রতি বছর লাফিয়ে লাফিয়ে বাড়ছে বন্দরনগরী চট্টগ্রামের বাসা ভাড়া, সঙ্গে সার্ভিস চার্জ, অ্যাডভান্স প্রথাও ভাড়াটিয়াদের জন্য হয়ে উঠেছে গলার কাটা। গৃহকর পরিশোধ, মজুরি বৃদ্ধি, দারোয়ানদের বেতনসহ নানা কারণে বাড়তি ভাড়া নেয়ার পক্ষে যুক্তি দাঁড় করানোর চেষ্টা বাড়ির মালিকদের। প্রতি বছর ভাড়াটিয়াদের জিম্মি করে 15 থেকে 20% হারে বাসা ভাড়া বাড়ছে বলে জানিয়েছে ক্যাব। পার্থ প্রতিমের বিশ্বাসের রিপোর্টে। চট্টগ্রামে 70 থেকে 80 লাখ মানুষের বসবাস। নগরে বসবাসরতদের মধ্যে 70 থেকে 80% ভাড়াটিয়া। বছরের শুরু থেকে শুরু হয় নগর জুড়ে বাসা বদলের হিড়িক। বেশি ভাড়া দিতে না পারায় সীমিত আয়ের মানুষের চাহিদা থাকে কিছুটা কম ভাড়ার বাসায়। নতুন বছর আসতেই বাসা ভাড়া বাড়ানো যেন নিয়মে পরিণত হয়েছে। আবার বাড়িওয়ালার স্বঘোষিত সার্ভিস চার্জের নামেও ভাড়া বাড়ানোর অভিযোগ রয়েছে। সেই সঙ্গে নতুন বাসায় উঠতে গেলে অ্যাডভান্সের নামে কয়েক মাসের বাড়ি ভাড়া একসঙ্গে দেওয়ার অলিখিত নিয়মও রয়েছে। মূলত নগরীর জামাল খান, হ্যামশেন লেন, আন্দরকিল্লা, পাথরঘাটা, এনায়েত বাজার, লালখান বাজার, নাসিরাবাদ, আগ্রাবাদ, বারিক বিল্ডিং সহ বিভিন্ন এলাকায় অস্বাভাবিক হারে বাড়ছে বাড়ি ভাড়া। বাড়তি বাড়ি ভাড়ার মূর্তিমান আতঙ্ক হয়ে আবির্ভূত হয়েছে ভাড়াটিয়াদের কাছে। বেসরকারি চাকরিজীবী মানুষের বেতন বাড়ুক আর না বাড়ুক, কিন্তু প্রতি বছর ঘর ভাড়া বেড়েই চলছে। যে হারে জমিদাররা ঘর ভাড়া বাড়াচ্ছে, সে হারে আমাদের চট্টগ্রাম শহরে থাকায় খুব কষ্টকর হয়ে যাচ্ছে। মিনিমাম 2 মাসের অ্যাডভান্স দিতে হয় যে কোনোভাবে, ওনারা না হয় ভাড়া দিতে চায় না। গৃহকর পরিশোধ করা, নিত্যপণ্যের দাম অস্বাভাবিক বৃদ্ধি, মজুরি বৃদ্ধি, দারোয়ানের বেতন, বিদ্যুৎ জ্বালানির দাম বাড়ানোর কারণে কিছুটা বাড়তি ঘর ভাড়া নিতে হচ্ছে বলে যুক্তি বাড়ির মালিকদের। মিউনিসিপ্যালিটির থেকে শুরু করে ইলেকট্রিক, বিদ্যুৎ, পানি,
তারপরে গ্যাসের দাম সব কিছু বেড়ে গেছে। দারোয়ানের বেতনও বেড়ে গেছে। দারোয়ান আগে আমরা 7-8 হাজার টাকা দিয়ে নিতাম, এখন 15-20 হাজার টাকা লাগে। এই জন্য সামথিং একটু বাড়াইতে হয়। নানা অজুহাতে ভাড়াটিয়াকে জিম্মি করে প্রতি বছর 15 থেকে 20% হারে ঘর ভাড়া বাড়ানো হচ্ছে বলে জানান কনজিউমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ। সেই সঙ্গে কোনো কর্তৃপক্ষ না থাকায় পাওয়া যায় না আইনি প্রতিকারও। এক একটা সময় এক এক ধরনের অজুহাত নিয়ে এসে তারা ভাড়াটা বাড়ান, কিন্তু ভাড়া অনুযায়ী তার যে প্রাপ্য সুবিধা ভাড়াটিয়াকে দিবেন সেই বিষয়গুলো নেই। তো এই জন্য আমরা বলছি যে ভাড়াটিয়ারা মানে খুবই অসুবিধাগ্রস্ত অবস্থায় আছে এবং অনেকটা বাড়ির মালিকের কাছে জিম্মি হয়ে তাকে থাকতে হচ্ছে। চট্টগ্রামে 25 থেকে 30 বছরে বাড়ি ভাড়া বেড়েছে প্রায় 450 থেকে 500%। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। আমবায়নের মধ্য দিয়ে শুরু হলো এবারের বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। টঙ্গীর তুরাগ তীরে ঢল নেমেছে মুসল্লিদের। ছোট ছোট দলে ভাগ হয়ে জিকির আজকারে ব্যস্ত সময় পার করছেন আগতরা। এদিকে নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে গোটা ময়দান। ইসলামী দাওয়াতি আমবায়নের মধ্য দিয়ে পর্দা উঠল এবারের 58তম বিশ্ব ইজতেমার। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মুসলিম জমায়েতের প্রতি বছরের মতো এবারও অংশ নিয়েছেন দেশ বিদেশের ধর্মপ্রাণ মানুষ। ছোট ছোট দলে ভাগ হয়ে দিনী আলোচনা শুনছেন মুসল্লিরা। জিম্মাদারদের অধীনে খিত্তায় খিত্তায় চলছে দিনী দাওয়াতের কাজ পরিচালনার শিক্ষা। বিশ্ব ইজতেমার প্রথম পর্ব হবে 2 ধাপের, মোট 6 দিন। প্রথম 3 দিনে অংশ নেবেন 41 জেলা আর ঢাকার একাংশ। পরের 3 দিন 22 জেলা আর ঢাকার অবশিষ্টাংশ। এখানে ইসলাম সম্পর্কে জানার জন্য আসছি। আমাদের বিশ্ব ইজতেমা সফল হোক, আল্লাহর কাছে আমরা এই কামনা করি। চাওয়া পাওয়ার একমাত্র এই হলো আল্লাহ পাকের নৈকট্য পাওয়া। এখানে আসা মানে আমাদের ইমান এবং আমালকে নবায়ন করা। সমস্ত দুনিয়ার মানুষের যদি ইমান এবং আমাল শক্তিশালী হয়ে যায়, দুনিয়ার থেকে সমস্ত অপকর্ম পরিষ্কার হয়ে যাবে। সমস্ত উম্মতের উপরে আল্লাহ রাসূল এই জিম্মাদারি দিয়ে গেছে। এই জিম্মাদারি কাজের জন্য আমাদের এখানে আসা। ইজতেমা ময়দানের নিরাপত্তায় ওয়াচ টাওয়ার, সিসি ক্যামেরা ছাড়াও অন্যান্য বছরের মতো ড্রোনের মাধ্যমেও নজরদারি করা হচ্ছে। আল আমিন তুষার, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে টঙ্গীর ইজতেমা ময়দানে আছেন সহকর্মী তোহা খান তামিম। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। কিছুক্ষণ আগে টঙ্গীর তুরাগ তীরে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের সমাগমে ফজরের নামাজ অনুষ্ঠিত হয়েছে। ফজর নামাজের পরেই মুসল্লিরা যে যার মতো করে বয়ান করছেন। আর কিছুক্ষণের মধ্যেই পাকিস্তানের মুরব্বী মাওলানা জিয়াউল হক সাহেবের বয়ানের মধ্য দিয়ে আজকের যে আনুষ্ঠানিকতা সেটি শুরু হবে। যদিও আজ থেকে আনুষ্ঠানিকতা শুরু হওয়ার মূল আনুষ্ঠানিকতা শুরু হওয়ার কথা থাকলেও গতকাল আমরা দেখেছি যে সন্ধ্যার পরেই ইজতেমার যে আনুষ্ঠানিকতা সেটি শুরু হয়ে গিয়েছে, অর্থাৎ গতকাল সন্ধ্যার পরেই। যদিও আয়োজকদের পক্ষ থেকে বলা হচ্ছে যে এই যে শুক্রবার অর্থাৎ আরবি মাসের দিন অনুযায়ী সূর্য ডোবার পরেই আর নতুন আরবি মাস শুরু হয়, অর্থাৎ নতুন আরবির দিন শুরু হয়। সেক্ষেত্রে জুমার দিন বা শুক্রবার গতকালকে শুরু হয়ে গেছে। সেই যুক্তিতে তারা গতকালকে মাগরিবের নামাজের পরেই তাদের যে ইজতেমার যে আনুষ্ঠানিকতা সেটি শুরু করে দিয়েছেন। এবং কিছুক্ষণ আগে এখানে ফজরের সালাত আদায় করেছেন মুসল্লিরা বলেছিলাম। এবং ফজরের সালাত আদায়ের পরপরই এখন কিন্তু যে বয়ান সেই বয়ান শুরু হবে এবং তালিমের যে বয়ান সেই বয়ানও শুরু হবে। এবং এখন এই পাকিস্তানের মাওলানা জিয়াউল হক সাহেব তিনি বয়ান করবেন এবং সেটি উর্দুতে হলেও বাংলাতে তর্জমা করে দেওয়া হবে যারা বাংলা ভাষাভাষী রয়েছেন। প্রতি বছরের মতো আমরা দেখে থাকি যে প্রচুর পরিমাণে বিদেশি যে মেহমান রয়েছেন ইজতেমাতে, সেই বিদেশি মেহমানরা আসেন। এবারও এর ব্যতিক্রম হয়নি। এবারও 172টি দেশ থেকে বিদেশি মেহমান, প্রায় 2100-ও বেশি বিদেশি মেহমান এখানে এসেছেন। লক্ষ লক্ষ মানুষের সমাগম ঘটেছে। আমরা দেখেছি যে প্রতি বছরই কিন্তু এই যে 2 পর্বের যে ইজতেমা সেই ইজতেমা অনুষ্ঠিত হয়ে থাকে। তবে এবারই কিন্তু 3 পর্বের যে ইজতেমা সেটি অনুষ্ঠিত হয়েছে। একটু বলে রাখি, সেটি হচ্ছে মাওলানা জুবায়েরপন্থী যারা রয়েছেন, অনুসারী যারা রয়েছেন, তাদেরকে 2 পর্বের অর্থাৎ 1 পর্বের 2 ধাপে ইজতেমার যে আয়োজন সেই আয়োজন তারা করছেন।
এবং এই যে প্রথম পর্বের প্রথম ধাপ অর্থাৎ আজকে 31 তারিখ 1 এবং 2 ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এবং কোনো রকম বিরতি ছাড়াই 3, 4 এবং 5 ফেব্রুয়ারি দ্বিতীয় ধাপের যে ইজতেমা সেই দ্বিতীয় ধাপের ইজতেমা অনুষ্ঠিত হবে। একটু বলে রাখি এই যে প্রথম ধাপের যে ইজতেমা সেটিতে 41টি জেলা অংশগ্রহণ করছে এবং ঢাকার যে একাংশ সেই ঢাকার একাংশ অংশগ্রহণ করছে। পাশাপাশি দ্বিতীয় ধাপ অর্থাৎ 3, 4 এবং 5 ফেব্রুয়ারি যেই ইজতেমা অনুষ্ঠিত হবে সেখানে 22টি জেলা অংশগ্রহণ করবে, বাকি 22টি জেলা, এবং সেখানে ঢাকার যে অবশিষ্টাংশ রয়েছে সেই অবশিষ্টাংশের যারা বাসিন্দা রয়েছেন, মানুষজন রয়েছেন, তারা অংশগ্রহণ করবেন। এভাবে কিন্তু যে প্রথম পর্বের 2 ধাপের যে ইজতেমা সেটি আসলে চলবে। একটি বিষয় বলে রাখি এই যে প্রথম ধাপের প্রথম পর্বের যেই 2 ধাপের বিশ্ব ইজতেমা সেটি অনুষ্ঠিত হওয়ার পরপরে 8 দিন বিরতি দিয়ে 14, 15 এবং 16 ফেব্রুয়ারি মাওলানা সাদ কান্দালভি যারা অনুসারী রয়েছেন তাদের কিন্তু এই টঙ্গীর তুরাগ তীরে যে বিশ্ব ইজতেমা সেই বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হবে, সেটিকে দ্বিতীয় পর্ব বলা হচ্ছে আয়োজকদের পক্ষ থেকে। তো সব মিলিয়ে বলা যায় যে লক্ষ লক্ষ মানুষের সমাগম ঘটে এই বিশ্ব ইজতেমা এবং সঙ্গত কারণে এর যে নিরাপত্তা ব্যবস্থা সেই নিরাপত্তার ব্যবস্থা প্রশ্ন হয়ে দাঁড়ায় এবং এই জন্য প্রশাসনের পক্ষ থেকে সরকারের পক্ষ থেকে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা ঢেলে সাজানো হয়েছে। পুরো এলাকাটি কিন্তু নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে। ওয়াচ টাওয়ার, সিসি ক্যামেরা এবং ড্রোন ক্যামেরার মাধ্যমেও কিন্তু এখানে যেই ধরনের যে নজরদারি সেই নজরদারি করা হয়েছে, অর্থাৎ কোনো ধরনের কোনো যে নিরাপত্তার যে ঘাটতি সেটি আসলে রাখা বলে দাবি করা হচ্ছে প্রশাসনের পক্ষ থেকে। যদিও গতকালকে ইজতেমা শুরু হয়েছে, এখন পর্যন্ত কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি। আজকে ইজতেমার যেই আবারও শুরু হলো শুক্রবারের দিন, আজকে জুমার দিন, সেটি ইজতেমা শুরু হলো। এই শুরুর যেই বিষয়টি সেটি আসলে দেখা যাক কতটুকু আসলে সুষ্ঠুভাবে সম্পন্ন হয়। যদিও প্রতি বছরই আমরা দেখে থাকি কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ছাড়াই কিন্তু যে ইজতেমা সেই ইজতেমা অনুষ্ঠিত হয়ে থাকে এবং মুসল্লিদের আশা যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ছাড়াই কিন্তু এই যে একটা মহাকর্মযজ্ঞ ইজতেমার মতো মহাকর্মযজ্ঞ সেটি অনুষ্ঠিত হবে। তো দিনভরের যে কর্মসূচি সেটি রয়েছে। এখন আমবয়ান চলছে, আমবয়ানের পরে কিছুক্ষণ পরে সকালের যে খানা অর্থাৎ নাস্তার বিরতি সেটি দেওয়া হবে। এরপরে তালিমিল যে বয়ান সে তালিমিল বয়ান চলবে, অর্থাৎ বিভিন্ন ধরনের যেই ছোট ছোট দলে ভাগ হয়ে যে বয়ান শুরু হয় সে বয়ান চলবে। পাশাপাশি বিভিন্ন ধরনের বিভিন্ন শ্রেণীবিন্যাস করে শ্রেণীভেদে যে বক্তব্য রাখা হয়, দিনই আলোচনা করা হয় সেটি কিন্তু চলবে। বলে রাখি সেটি হচ্ছে ছাত্রদের জন্য এক ধরনের বক্তব্য হয়ে থাকে, নির্দেশনা হয়ে থাকে, শিক্ষকদের জন্য এক ধরনের নির্দেশনা হয়ে থাকে, যারা পেশাজীবী রয়েছেন তাদের জন্য এক ধরনের দিনই যে নির্দেশনা সে বা দিনই আলোচনা দিনই পরামর্শ হয়ে থাকে সেটি হয়ে থাকে। অর্থাৎ ভাগ ভাগ করে যে যার মতো পেশা রয়েছে, যে যার সামাজিক অবস্থান রয়েছে সেই অবস্থান থেকে এখানকার যারা মুরব্বীরা রয়েছেন, এখানকার যারা আলেমরা রয়েছেন তারা কিন্তু তাদের এই বিভিন্ন শ্রেণীর জন্য বিভিন্ন ধরনের ভিন্ন ভিন্ন যে বয়ান হয়ে থাকে, ভিন্ন ভিন্ন যে দিনই পরামর্শ হয়ে থাকে সেই পরামর্শটা দেওয়া হয়ে থাকে এবং সেই পরামর্শের আলোকে কিন্তু তারা এই যে 3 দিনের ইজতেমা সেই 3 দিনের ইজতেমার পরে তারা বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়বেন এবং সামাজিকভাবে যে কল্যাণ সাধিত হয় সেই ধরনের কাজ এবং সেই ধরনের কাজের জন্য তারা বিভিন্ন সমাজের বিভিন্ন স্তরে ছড়িয়ে পড়ে বিভিন্ন সমাজের বিভিন্ন জনকে পরামর্শ দেবেন এই ইজতেমার যে শিক্ষা গ্রহণ করেছেন সেই শিক্ষা থেকে। এভাবেই বলা যায় যে সকালে নাস্তার বিরতির পরে এরকম খিত্তায় যে আলোচনা সে আলোচনা চলবে। এরপর জুমার নামাজের যে প্রস্তুতি সেই জুমার নামাজের প্রস্তুতি হবে। আপনি জানেন যে প্রতি বছর জুমার নামাজের সময় অর্থাৎ এই যে শুক্রবার ইজতেমার সময় লক্ষ লক্ষ মানুষের সমাগম ঘটে শুধুমাত্র জুমার নামাজকে কেন্দ্র করে। তো জুমার নামাজে প্রচুর পরিমাণে মানুষ হয়ে থাকে, মুসল্লি হয়ে থাকে এবং বিশেষত যারা ঢাকার আশপাশের বাসিন্দা রয়েছেন তারা খুব স্বাভাবিকভাবেই মন থেকে চান যে এই যে বিশাল একটি জামায়াত হয়, বিশাল একটি জুমার নামাজের যে জামাত হয় সেই জামাতে অংশগ্রহণ করে তারা আল্লাহ এবং তার রাসূলের যে সন্তুষ্টি সেই সন্তুষ্টি তারা অর্জন করবেন। তো সেক্ষেত্রে খুব স্বাভাবিকভাবেই আশা করা হচ্ছে যে আজকে যে জুমার নামাজ হবে সেই জুমার নামাজে লক্ষ লক্ষ মানুষের সমাগম ঘটবে এবং আমরা বলে রাখি যে এই যে জুমার নামাজ আশপাশে যে কামারপাড়া ব্রিজ রয়েছে
টঙ্গী তুরাগতীর আশপাশে যে বিভিন্ন এলাকা রয়েছে, বিভিন্ন মূল সড়ক রয়েছে, সেই দিকে গাজীপুরের যেই টঙ্গীর মোড়টি রয়েছে, আবদুল্লাপুর রয়েছে, বিভিন্ন এলাকায় কিন্তু জুমার নামাজের সময় যান চলাচল বন্ধ হয়ে যায়। মূল রাস্তা ছাপিয়ে অলি গলিতে কিন্তু যারা মুসল্লি রয়েছেন সেই মুসল্লিরা অবস্থান করেন। এভাবেই কিন্তু বলা যায় যে সারা দিনের যে কার্যক্রম বিরতি দিয়ে দিয়ে নানা ধরনের যে কর্মসূচি রয়েছে, ইজতেমা নানা ধরনের কার্যক্রম হচ্ছে, সেই কার্যক্রম চলবে। এখানকার যারা সাধারণ মুসল্লিরা রয়েছেন, যারা ধর্মপ্রাণ মানুষ রয়েছেন, তারা বলছেন শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্যই তারা এখানে অংশগ্রহণ করেছেন। পরকালীন যে মুক্তি লাভ সেটির জন্য তারা অংশগ্রহণ করছেন। কোনো ধরনের দুনিয়াবি যে ফায়দা, দুনিয়াবি যে কোনো ধরনের কোনো লাভের আশায় কিন্তু তারা এখানে আসেননি। তারা বলছেন আল্লাহ এবং তার রাসূলের সন্তুষ্টি লাভের আশায় কিন্তু তারা এখানে এসেছেন, এবং এখানে যে মেহনত তারা দেবেন, এই মেহনত যেন পরকালীন মুক্তির লাভের কারণ হয়, সেই ব্যাপারে তারা দৃঢ় সংকল্পবদ্ধ রয়েছেন। এবং তারা বারবার করে একটি শব্দ উচ্চারণ করছেন, একটি কথাই বলার চেষ্টা করছেন যে আসলে এই যে দুনিয়ার জীবন, এই দুনিয়ার জীবন আসলে কিছু নয়। এই দুনিয়ার জীবন ঠুনকো জীবন। যখন যেখানে যেভাবেই হোক না কেন মানুষ কিন্তু তার মৃত্যু আসতে পারে। অর্থাৎ এই যে মৃত্যুর পরে যে অবারিত জীবন, মৃত্যুর পরে যে স্থায়ী জীবন, সেই জীবনের জন্য তাদের যে প্রস্তুতি, সেই প্রস্তুতির কথা তারা বলছেন, এবং বলছেন যে সেই স্থায়ী জীবনের জন্য তাদের যে প্রস্তুতি, সেই প্রস্তুতি গ্রহণ করা উচিত। এবং তারা ইজতেমাতে এসে সেই শিক্ষাই গ্রহণ করছেন, এবং সেই শিক্ষার আলোকে সমাজে যখন তারা ছড়িয়ে পড়বেন, বিভিন্ন ধরনের যে দিনই সফর করবেন, যেটিকে তাবলিগ জামাতের ভাষায় চিল্লা বলা হচ্ছে, সেই চিল্লায় যখন তারা যাবেন, তখন বিভিন্ন ধরনের যে বক্তব্য মানুষের মাঝে বলার চেষ্টা করবেন, সেটি কিন্তু বলার চেষ্টা করবেন। সেই দিনই আলোচনাটা তারা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন। বলবেন যে এই দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী জীবন, আখিরাতের জীবন স্থায়ী জীবন। সেই স্থায়ী জীবনের জন্য তাদের যে প্রস্তুতি, সেই প্রস্তুতি কিন্তু এখন থেকেই গ্রহণ করতে হবে। অর্থাৎ কার কখন ডাক চলে আসে সৃষ্টিকর্তার উদ্দেশ্যে, এটি বলার আসলে একেবারেই অবকাশ নেই। অর্থাৎ জন্ম মৃত্যুর যেমন কোনো আসলে নির্ধারিত হয় সৃষ্টিকর্তার পক্ষ থেকে, ঠিক তেমনই মৃত্যু কিন্তু সৃষ্টিকর্তার পক্ষ থেকে নির্ধারিত হয়। কখন কার মৃত্যু চলে আসবে সেটি আসলে বলার কিছু নেই। এই জন্য বলা হচ্ছে যে সবাই যেন মৃত্যুর জন্য প্রস্তুতি নেয়, এবং মৃত্যুর পরের যে জীবন, স্থায়ী জীবন, সেই স্থায়ী জীবনের জন্য প্রস্তুতি নেয়। পাশাপাশি এইখানে এই যে জীবন, অর্থাৎ এই যে দুনিয়াবী জীবনের যে জীবনচারণ, যেভাবে চলাফেরা করছে মানুষ, দুনিয়ার জীবন বিভিন্ন ধরনের মানুষ চলাফেরা করছে। কেউ ছাত্র রয়েছে, কেউ পেশাজীবী রয়েছেন, কেউ ব্যবসায়ী রয়েছেন। তো প্রত্যেকের ক্ষেত্রে যেই জীবনচারণ রয়েছে, জীবন পদ্ধতি রয়েছে, চলার পদ্ধতি রয়েছে, সেখানে যেন মানুষ বিনয়ী হতে পারে, সেখানে যেন মানুষের মধ্যে হিংসা বিদ্বেষ হানাহানি যেন না হতে পারে, এবং একে অপরের জন্য কষ্টের কারণ যেন না হতে পারে, সেই ব্যাপারে কিন্তু পরামর্শ তারা এখান থেকে তারা পাবেন, এবং সেই পরামর্শ এবং সেই দিনই আলোচনায় কিন্তু হবে। অর্থাৎ এবং কোনো ধরনের কোনো অন্যায় না করা, বিভিন্ন ধরনের ক্ষতিকর হয়ে যায়, একজন আরেকজনের জন্য ক্ষতিকর হয়ে যায় এই ধরনের কাজ না করা, সেই ব্যাপারে তারা কিন্তু বারবার করে নির্দেশনা দিচ্ছেন, এবং সেই তালিম কিন্তু এইখানে তারা যারা ধর্মপ্রাণ মানুষ রয়েছেন তারা নিয়েছেন। একটু বলে রাখি, সেটি হচ্ছে যে ইজতেমা আজকে বাদ ফজরের পরেই যেই আম বয়ান, সেই আম বয়ান ইতিমধ্যে শুরু হয়ে গেছে, এবং আমরা দেখেছি যে আমরা যখন এখানে এসেছি, আমরা যারা গণমাধ্যম কর্মী রয়েছি তারাও দেখেছি যে প্রতি বছরের মতো আশপাশে যে সড়ক রয়েছে, বিশেষ করে কামারপাড়া ব্রিজ সহ, এখানে আবদুল্লাপুর সহ বিভিন্ন ধরনের আশপাশে যে সড়ক রয়েছে, সেই সড়কের পাশে যে ফুটপাত রয়েছে, সেই ফুটপাতে বিভিন্ন মানুষ, যারা ধর্মপ্রাণ মানুষ রয়েছেন, তারা এখানে অবস্থান গ্রহণ করেছেন, এবং আশপাশে বিভিন্ন এলাকায় মানুষ কিন্তু অবস্থান গ্রহণ করেছেন, তাঁবু খাটিয়েছেন। এভাবে কিন্তু মূল ময়দান ছাপিয়ে মানুষের যে সমাগম, সেই সমাগম কিন্তু চলেছে। তো সব মিলিয়ে বলা যায় যে ইজতেমার যে আনুষ্ঠানিকতা, ইজতেমার যে কার্যক্রম গতকালকে শুরু হয়ে গেছে, এবং এখানে যে যার মতো করে এখন যে বয়ান, সেই বয়ান শুনছেন। একটু পরে যে নাস্তার বিরতি, সেই নাস্তার বিরতি হবে, এবং থেমে থেমে বিভিন্ন ধরনের যে দিনই আলোচনা, সেই দিনই আলোচনা হবে। আমরা সময় সংবাদের পক্ষ থেকে আপনাদেরকে টেলিভিশন ছাড়াও আমাদের যে ডিজিটাল প্ল্যাটফর্ম রয়েছে, সেই ডিজিটাল প্ল্যাটফর্মেও কিন্তু আমরা ধারাবাহিকভাবে পুরো ইজতেমাটি কিন্তু সরাসরি সম্প্রচার করে থাকব। তো টঙ্গীর ইজতেমা মাঠ থেকে এই ছিল আমার হাতে সবশেষ। সরাসরি যুক্ত ছিলাম টঙ্গীর ইজতেমা ময়দানে। মাদারীপুরের কালকিনিতে ২.৫ কোটি টাকা ব্যয়ে পৌর বাস টার্মিনাল নির্মাণ করা হলেও
5 বছরেও চালু হয়নি। ঢাকা বরিশাল মহাসড়কেই পরিবহনের যাত্রী ওঠানামা করায় বাড়ছে ঝুঁকি। এতে ক্ষুব্ধ যাত্রী, চালক ও এলাকাবাসী। প্রশাসন বলছে সব জটিলতা কাটিয়ে শীঘ্রই পৌর বাস টার্মিনালটি চালু করা হবে। বিস্তারিত জানাচ্ছেন সঞ্জয় কর্মকার অভিজিৎ, ছবি তুলেছেন শাহাদাত আকন। 2018 সালের মে মাসে মাদারীপুরের কালকিনিতে 1 একর 30% জমিতে পৌর বাস টার্মিনালের নির্মাণ কাজ শুরু করে পৌর কর্তৃপক্ষ। পরের বছরের ডিসেম্বরে কাজ সমাপ্ত দেখিয়ে 2,55 লাখ টাকা চূড়ান্ত বিল তুলে নেয় মিজান এন্টারপ্রাইজ নামের ঠিকাদারি প্রতিষ্ঠান। কিন্তু কর্তৃপক্ষের উদাসীনতায় নবনির্মিত বাস টার্মিনালটি চালু না হওয়ায় মাদকসেবী ও বখাটেদের আখড়ায় পরিণত হয়েছে। বাস টার্মিনালটা না চালু হওয়ার কারণে এই রাস্তাটা অনেক যানজট থাকে এবং অ্যাক্সিডেন্টটাও বেশি দেখা যাচ্ছে। বাস টার্মিনালটিতে এখন নেশার আড্ডাখানা চলতেছে, ঠিক আছে। যদি দ্রুত চালু হয় তাহলে আমাদের এই নেশা থেকে যুব সমাজ মুক্তি পাবে। এই টার্মিনালটি কয়েক কোটি টাকা নির্মাণ হয়েছে জনগণের টাকায়, আর এই জনগণই এখন এই সুবিধাটা পাচ্ছে না। তাই এই জনগণ চাচ্ছে যে অতি দ্রুত এই টার্মিনালটি চালু হোক। ঢাকা বরিশাল মহাসড়কের বড় একটি অংশ দখল করে রেখেছে 3 চাকার যান। পৌর বাস টার্মিনাল চালু না হওয়ায় মহাসড়কে যাত্রী ওঠানামা করায় বাড়ছে ঝুঁকি। এই টার্মিনালটা চালু হইতো তো আমাদের গাড়ি রাস্তার উপর পার্কিং করা লাগতো না। রাস্তার পাশে গাড়ি রাখলে জামজট হয়ে যায় বা অটো রাখে, আমাদের বিশাল সমস্যা দাঁড়ায়। পদ্মা সেতু চালুর পর ঢাকা বরিশাল মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে কয়েক গুণ। যাত্রীদের সুবিধার্থে ভুরঘাটায় পৌর বাস টার্মিনাল নির্মাণ করা হলেও 5 বছরে হয়নি উদ্বোধন। ফলে কোনো সুবিধাই পাচ্ছেন না যাত্রী চালক ও এলাকাবাসী। পৌর বাস টার্মিনালটি দ্রুত চালুর উদ্যোগের কথা জানায় জেলা প্রশাসন। আমাদের যে পৌরসভার যে বার্ষিক যে এডিপি রয়েছে সেখান থেকে একটি বিশেষ বরাদ্দ দিয়ে আমরা সেখানে কাউন্টারগুলো তৈরি করে দিব এবং তৈরি করার পরে হয়তো আগামী 2-2.5 মাসের মধ্যে আমাদের বাস মালিক সমিতি সমস্ত বাসের কাউন্টারগুলো সেখানে চলে যাবে এবং বরিশাল ঢাকা মহাসড়কে যে হাইওয়েটা আছে সেখানে বাসরা আর কাউন্টার ওঠানামা করবে না বলে এতটুকু আমার পৌর প্রশাসক আমাকে জানিয়েছে এবং আমরা এটা করবো ইনশাল্লাহ। তৎকালীন মেয়র এনায়েত হোসেন হাওলাদার দায়িত্বে থাকা অবস্থায় গুরুত্বপূর্ণ 19টি পৌরসভার অবকাঠামো উন্নয়ন প্রকল্পের অধীনে এই বাস টার্মিনালটি নির্মাণ করা হয়। সঞ্জয় কর্মকার অভিজিৎ, সময় সংবাদ, মাদারীপুর। ঢাকা বরিশাল মহাসড়কের ফরিদপুর থেকে ভাঙ্গা পর্যন্ত সড়কটি এখন খানাখন্দে ভরা। পদ্মা সেতু চালু হবার পর থেকেই উত্তরবঙ্গের যানবাহনের চাপ বেড়েছে এই সড়কে। কিন্তু বেহাল সড়কে চলাচলের ভোগান্তি পোহাতে হচ্ছে যানবাহন চালক ও যাত্রীদের। তবে মহাসড়কটি 4 লেনে প্রস্তুত করার আশ্বাস দিয়ে সড়ক ও জনপদ বিভাগ জানিয়েছে জমি অধিগ্রহণের কাজ চলছে। চলাচলের পথটি যেন মরণ ফাঁদ, হেলে দুলে চলছে ছোট বড় যানবাহন। যে কোনো সময় ঘটতে পারে ছোট বড় দুর্ঘটনা। এমন বেহাল দশা ফরিদপুর জেলা শহরের মুন্সিবাজার থেকে ভাঙ্গা ইন্টারচেঞ্জ সড়ক পর্যন্ত। পদ্মা সেতুর কারণে যান চলাচল দ্বিগুণ হলেও রাস্তা প্রশস্তকরণ বা উন্নয়নে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। খানাখন্দের কারণে ধীর গতিতে চলছে পরিবহন। এতে প্রায় সময় সড়ক জুড়ে সৃষ্টি হয় যানজট, ভোগান্তি পোহাতে হয় চলাচলকারীদের। অনেক দুর্ঘটনা ঘটতেছে এবং অ্যাক্সিডেন্ট হইতেছে, এতে মনে করেন সড়ক বিভাগ কোনো খেয়ালই করতেছে না। গর্তমর্ত হয়ে গেছে, মাঝে মাঝে দুর্ঘটনা ঘটে। এই দূরত্ব রাস্তাটা সারলে আমাকে সুবিধা হয়। এই রাস্তা দিয়ে গেলে গাড়ির সবকিছু ভেঙে চুরে যায়, রাস্তা খারাপ, পদাও গেলে না, টিপ মারতে পারি না। রাস্তা গাড়ির চাক্কার ক্ষতি হয়, পাতি ভেঙে যায়, গ্লাস ভাঙে, যাত্রীরা ব্যথা পায়। মেরামত করে চলে যায়, আবার 2 দিন পর যে যা তাই হয়ে যায়। হাইওয়ে পুলিশ বলছে খানাখন্দের কারণে প্রায়ই ঘটছে ছোট বড় দুর্ঘটনা। অবশ্য মহাসড়কটি 4 লেনে প্রশস্ত করার আশ্বাস দিয়ে সড়ক ও জনপথ বিভাগ জানায় জমি অধিগ্রহণের কাজ চলছে। অর্থ বছরে 2টি পিএমপির মেজর এর মাধ্যমে টেন্ডার আহ্বান করা হয়েছে। তার মাধ্যমে আশা করছি যে রিপেয়ার কার্যক্রমের মাধ্যমে ঠিকাদার নিয়োগ হলে আমরা সড়কটি অপেক্ষাকৃত ভালো অবস্থায় নিয়ে আসতে পারবো। ঢাকা বরিশাল মহাসড়কের ফরিদপুর থেকে ভাঙ্গা পর্যন্ত 32 কিলোমিটার সড়কের বেশিরভাগ অংশই খানাখন্দে ভরা। সময় সংবাদ, ফরিদপুর। উন্নয়নশীল দেশের তালিকা থেকে বেরিয়ে আসার পর পেটেন্ট কেনার বাধ্যবাধকতায় বাড়তে পারে ওষুধের উৎপাদন খরচ, যার প্রভাব পড়বে স্বাস্থ্য ব্যয়। যদিও একমত নয় গবেষণা প্রতিষ্ঠান র্যাপিড, তবে আগাম প্রস্তুতি নেয়ার আহ্বান ওষুধ উৎপাদনকারীদের। আর সাধারণ মানুষের চাওয়া নাগালের মধ্যেই যেন থাকে জীবন রক্ষাকারী ওষুধের দাম। MS আরেফিনের রিপোর্ট।
বার্ধক্যজনিত ব্যথার চিকিৎসা নিতে স্ত্রীকে সঙ্গে নিয়ে ব্রাহ্মণবাড়িয়া থেকে ঢাকায় এসেছেন ৫৬ বছর বয়সী আব্দুল মান্নান। জানান, মুদি দোকান চালিয়ে ৫ সদস্যের সংসার সামলে স্বামী স্ত্রীর দরকারি ওষুধ কিনতে মাসে গুনতে হয় ৭ থেকে ৮ হাজার টাকা। তাই ওষুধের দাম বাড়া নিয়ে থাকেন শঙ্কায়। গরিব মানুষের তো রোগ বেশি হয়, কারণ তারা নিয়মিত খাইতে পারে না, নিয়মিত চলতে পারে না, এই জন্য হাঁটু কোমরের বল পানা সমস্যা সৃষ্টি। তাহলে এটা সরকারের বলেন যে এটার ওষুধের নিম্ন যেন আসে। পরিসংখ্যান ব্যুরো বলছে, বাংলাদেশের স্বাস্থ্য খাতে ব্যয় ৭৩ ভাগই যায় নিজের পকেট থেকে। যদিও উন্নত বিশ্বে এই ব্যয় মাত্র ১৭ ভাগ, বাকিটা বহন করে সরকার। স্বল্পোন্নত দেশ হওয়ায় নেই মেধাস্বত্ব আইনের বাধ্যবাধকতা, ফলে ওষুধ তৈরির ফর্মুলা কিনতে হয় না বাংলাদেশকে। এতে কিছুটা বাঁচে উৎপাদন খরচ। অ্যারাউন্ড 25% মেডিসিন প্যাটেন্ট প্রোটেক্টেড এবং এগুলি একটু কস্টলি মেডিসিন। তো সেই প্যাটেন্টেড মেডিসিনটা বাংলাদেশ যেহেতু এলডিসি উইদাউট লাইসেন্স উৎপাদন করতে পারে। আফটার গ্র্যাজুয়েশন যেটা হবে যে তারা লাইসেন্স ছাড়া আর সেটা উৎপাদন করতে পারবে না। ২০২৬ সালে এলডিসি থেকে বেরিয়ে গেলে এই সুবিধা থাকবে না। তখন পেটেন্ট কিনতে গুনতে হবে বাড়তি টাকা, যার প্রভাবে বাড়তে পারে ওষুধের দাম। ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রির ক্ষেত্রে সরকারি নীতি সহায়তা প্রদানের মাধ্যমে যাতে প্যাটেন্ট প্রোডাক্টগুলো আমরা দ্রুততম সময়ে আমরা এখানে রেজিস্ট্রেশন নিতে পারি, তাহলে আমরা এই পণ্যের উৎপাদন কলাকৌশল আমরা শিখে যাব। অবশ্য গবেষণা প্রতিষ্ঠান র্যাপিড বলছে, পেটেন্ট কিনতে হয় এমন ওষুধের সংখ্যা অনেক কম, তাই সার্বিকভাবে দাম বাড়ার শঙ্কা নেই। যদি এমন হয় পেটেন্ট আছে বিদেশে, যে ওষুধগুলো আমরা বাংলাদেশে তৈরি করতে পারছি না, তার মানে সেই ওষুধগুলো আমরা এখন আমদানি করছি, আর এলডিসি গ্র্যাজুয়েশনের পরও আমরা আমদানি করব, কাজে সেখানে কোনো তফাৎটা হবে না। এইটা তখনই হতে পারে যদি আমার সক্ষমতা থাকে বাংলাদেশে এটা তৈরি করতে, কিন্তু এলডিসি গ্র্যাজুয়েশন হয়ে যাচ্ছে বলে আমি করতে পারছি না, সেই ক্ষেত্রে আমার সমস্যা হবে। আন্তর্জাতিক বাণিজ্য সম্মেলনের মন্ত্রী পর্যায়ের বৈঠকে গেল বছর মেধাস্বত্ব আইন থেকে ২০৩২ সাল পর্যন্ত অব্যাহতির আবেদন করলেও তাতে সাড়া পায়নি বাংলাদেশ। এমএস আরিফিন, সময় সংবাদ, ঢাকা। উত্তরের বরেন্দ্র অঞ্চলে বেড়েছে শীতের প্রকোপ। রাত থেকে ঘন কুয়াশায় ঢেকে থাকছে পথঘাট। এ বিষয়ে বিস্তারিত জানাতে নওগাঁর বাইপাস এলাকায় আছে রিপোর্টার এম আর রকি। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। এই মুহূর্তে তীব্র ঘন কুয়াশা, সে সাথে শিশির ঝরছে এবং গত 2 দিন ধরে কিন্তু শীতের যে প্রকোপ, শীতের যে দাপট, তা কিন্তু নতুন করে এই বরেন্দ্র জনপদের উপর দিয়ে বয়ে যাচ্ছে এবং ভোর রাত থেকে কিন্তু ঘন কুয়াশা একেবারে সারাদিনই অনেকটাই গতকালকে বিরাজ করেছিল। আজকেও কিন্তু আমরা দেখছিলাম যে রাত থেকে একেবারে দূরের যে দৃষ্টিসীমা ঘন কুয়াশার কারণে অনেকটাই দৃষ্টির বাইরে চলে যাচ্ছে, মানে 10 থেকে 15 ফুট দূরের যে পথ সেটাও কিন্তু এই মুহূর্তে অনুভব করা যাচ্ছে না, দেখা অনেকটাই কষ্টসাধ্য হয়ে দাঁড়িয়েছে। হঠাৎ করে কিন্তু এই জানুয়ারির শেষ সপ্তাহে এসে শীতের যে দাপট, কনকনে হিম বাতাস, সেই সাথে ঘন কুয়াশা কিন্তু একেবারেই এই মাঘের যে শীত, তা কিন্তু এই বরেন্দ্র জনপদের মানুষ এই মুহূর্তে দেখছে বা মোকাবেলা করতে হচ্ছে। শীতের তীব্রতা বাড়ার সাথে সাথে স্বাভাবিকভাবে যে রোগবালাইগুলো রয়েছে, এই রোগবালাইয়ের প্রকোপটাও কিন্তু বেশ বাড়তি আমরা লক্ষ্য করছিলাম। এবার শীতের ধরন প্রকৃতি কিছুটা বৈচিত্র্য ছিল, আমরা দেখছিলাম কখনো 2 দিন রোদের প্রখরতা বাড়ে দিনে, আবার রাতে কিন্তু তাপমাত্রা হঠাৎ করে অনেকটা নিচে নেমে যায়। এরকম একটি বৈচিত্র্য আবহাওয়ার কারণে কিন্তু এবার এক ধরনের ছন্দ পতন হয়েছে প্রকৃতির এই আবহাওয়া। অন্যদিকে এই আবহাওয়ার ফলেই রোগ বালাই, শিশু রোগ, ডায়রিয়ায় বেশিরভাগই আক্রান্ত হওয়ার খবর আমরা পাচ্ছিলাম। হাসপাতালগুলোতে অসংখ্য রোগীর চাপ বেড়েছে এবং বয়স্কদের ক্ষেত্রেও একই চিত্র আমরা দেখছিলাম যে শ্বাস প্রশ্বাস বা অ্যাজমা জাতীয় রোগ নিয়ে কিন্তু হাসপাতালগুলোতে ভিড় করছেন। তাপমাত্রার এই ধরন প্রকৃতিতে স্বাভাবিকভাবে নিম্ন আয়ের যেসব মানুষ রয়েছে, যারা ভোর সকালে কাজের সন্ধানে বের হন, তাদের কষ্টটাই সবসময় কিছুটা বেশি থাকে। এবং এবার দেখছিলাম যে কনকনে হিম বাতাসের কারণে কিন্তু এই শীতের যে প্রকোপ, নিম্ন আয়ের মানুষের কিন্তু অনেকটা কষ্ট বাড়িয়েছে। এবং যেহেতু মাঘ মাসের এই সময়টাতে শীতের প্রকোপটা থাকে, কিন্তু এবার একেবারে অনেকটা শেষ সময়ে এসে শীতের যে বাড়তি ধকল, বাড়তি যে শীত, তা কিন্তু মোকাবেলা করতে হচ্ছে। তাপমাত্রার কথা যদি বলি, এই মুহূর্তে 12 থেকে 13 ঘরে তাপমাত্রা ওঠানামা করছে। তবে গত 1 সপ্তাহ আগে কিন্তু এই জনপদে 8 ঘরে তাপমাত্রা নিচে নেমে এসেছিল এবং এই তাপমাত্রা আবহাওয়ার দিক থেকে বলা হচ্ছে ওঠানামা এবার করছে এবং এটা শেষ সময়ের শীত। এই শীতের প্রকোপটা আরো 2-3 দিন অব্যাহত থাকবে, এমন বার্তা কিন্তু আবহাওয়া অফিস থেকে জানানো হয়েছে। এই ছিল সার্বিক এই জনপদের শীতের খবর আমার কাছে। সরাসরি যুক্ত ছিলাম বরেন্দ্র অঞ্চলে। টেন্ডার হলেও 5 মাসেও শুরু হয়নি নির্মাণ কাজ। ঝুঁকিপূর্ণ পুরাতন ভবন ছেড়ে ত্রিপলের নিচে পলিথিনের ছাউনির ভেতরে চলছে পাঠদান।
চরম বিপাকে গোপালগঞ্জের হাতিয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা। ব্যাহত হচ্ছে পাঠদান কার্যক্রম। তবে আগামী মাসের মধ্যে বিকল্প ব্যবস্থা করে ভবনের নির্মাণ কাজ শুরু করার আশ্বাস জেলা প্রশাসকের। HM মানিকের ছবিতে জয়ন্ত শিরালির রিপোর্ট। ত্রিপলের নিচে পলিথিনের ছাউনি, এরই মধ্যে ক্লাস চলছে শিশুদের। 2024 সালের সেপ্টেম্বরে পরিত্যক্ত ঘোষণা করা হয় গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার হাতিয়াড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একমাত্র ভবনটি। বিকল্প ভবন না থাকায় মাঠেই 20 ফুট দৈর্ঘ্য আর 10 ফুট প্রস্থের পলিথিনে মোড়া জায়গায় চলছে পাঠদান কার্যক্রম। গত বর্ষা মৌসুমে বৃষ্টিতে শিক্ষার্থীদের আশ্রয় নিতে হয় ঝুঁকিপূর্ণ ভবনে, আর চলতি মৌসুমে শীত উপেক্ষা করেই পড়াশোনা চালিয়ে যাচ্ছে কোমলমতিরা। বাতাস আসে, আমাদের খুব শীত লাগে। অল্প জায়গার ভিতর 3টি ক্লাস, এ কারণে ওই পাশে থেকে পড়লে পারে এদিকে বেশি শোনা যায় না। বৃষ্টি হলে আমাদের ওই দিকে একটা ক্লাস আছে, ওই জায়গা থাকতে হয়, তবুও ওই জায়গা সমস্যা হয়। স্কুলের পাশে একটা রাস্তা আছে, গাড়ি চললে শব্দতে কিছুই শোনা যায় না, এজন্য আমাদের খুব সমস্যা হয়। পুরাতন ভবনটির পলেস্তারা খসে পড়েছে, বেরিয়ে আছে দেওয়ালের রড। 2024 সালের আগস্ট থেকে নতুন ভবন নির্মাণ শুরুর কথা থাকলেও এখনো তা হয়নি। এতে ব্যাহত হচ্ছে পাঠদান কার্যক্রম। বাচ্চারা ঢুকতে ভয় পায়, আমাদেরও স্কুলে পাঠাতে খুব কষ্ট হচ্ছে। এইভাবে বাচ্চাদের পড়ালেখা সঠিক হচ্ছে না, শিশুদের সঠিকভাবে পাঠদান দেওয়া যাচ্ছে না, চক ডাস্টার ব্যবহার করা যাচ্ছে না, ব্ল্যাকবোর্ড ব্যবহার করা যাচ্ছে না। আমরা যত চেষ্টাই করি ওদের শিক্ষণ ঘাটতি থেকেই যায়। নতুন ভবন নির্মাণে জমি নিয়ে জটিলতার কথা জানায় LGED। তবে আগামী মাসের মধ্যে শিক্ষার্থীদের জন্য বিকল্প ব্যবস্থা করে ভবন নির্মাণের কাজ শুরুর আশ্বাস জেলা প্রশাসকের। জমি সংক্রান্ত জটিলতার জন্য কাজটি শুরু করতে বিলম্ব হচ্ছে। তো আমরা আশা করছি অচিরেই যে সমস্যাটা হচ্ছে বাচ্চাদের ক্লাসের জন্য আমরা একটা মেকশিফট করে দিব, বাচ্চারা নির্বিঘ্নে শ্রেণী শিক্ষা গ্রহণ করতে পারে সে বিষয়টি নিশ্চিত করার জন্য নির্দেশনা দেওয়া আছে। আশা করছি যে 10 ফেব্রুয়ারির মধ্যে এটা সম্ভব হবে। 1957 সালে প্রতিষ্ঠিত হাতিয়াড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বর্তমান শিক্ষার্থীর সংখ্যা 91 জন, শিক্ষক আছেন 5 জন। জয়ন্ত শিরালি, সময় সংবাদ, গোপালগঞ্জ। রাজবাড়ীর প্রধান ডাকঘরের মসজিদ নির্মাণে অনিয়মের অভিযোগ উঠেছে। অসম্পূর্ণ ভবন ব্যবহার করতে না পেরে দূরের মসজিদে যেতে হচ্ছে স্থানীয়দের। ঠিকাদারি প্রতিষ্ঠান নিয়ম মেনে কাজ শেষ করার দাবি করলেও কর্তৃপক্ষ বলছে এখনো প্রকল্পের কাজ বুঝে পায়নি তারা। আশিকুর রহমানের রিপোর্ট। ময়লা আবর্জনা ছড়িয়ে আছে মসজিদের ভেতরে, বারান্দায় জমে আছে গাছের পাতা। রাজবাড়ী প্রধান ডাকঘরের পুরাতন মসজিদ ভেঙে নতুন মসজিদের নির্মাণ কাজ শুরু হয় 2024 সালের মে মাসে। কাজটি বাস্তবায়নের দায়িত্ব পায় ফরিদপুরের ঠিকাদারি প্রতিষ্ঠান মাসুদ বিল্ডার্স। স্থানীয়দের অভিযোগ, কাজ শেষ না করেই বিল তুলে নিয়ে চলে গেছে ঠিকাদারি প্রতিষ্ঠানটি। অসম্পূর্ণ ভবন ব্যবহার করতে না পেরে দূরের মসজিদে যেতে হচ্ছে তাদের। আগের যে পুরাতন মসজিদে ছিল ওই মালামাল দিয়েই এই মসজিদের পুনরায় কাজ করছে। নতুন শুধু সিলিং ছাড়া তেমন কিছু লাগাইছে কিনা আর আমার জানা নাই। দীর্ঘদিন ধরে অবহেলিত, এখানে নামাজ কালাম পড়ার জন্য অনেকেই আগ্রহী, কিন্তু এখানে নামাজ কালাম পড়তে পারতেছে না, কারণ এই মসজিদটা এখনো হস্তান্তর করে নেই। এখন মুসল্লিরা নামাজ পড়তে পারতেছে না, অথচ এটা গুরুত্বপূর্ণ একটা জায়গা যেখানে অনেক মুসল্লি অন্য জায়গায় নামাজ পড়তে যায়। খুব কষ্ট হইতেছে মুসল্লিদের। এই মসজিদটা খুব তাড়াতাড়ি যাতে কমপ্লিট করে জনগণের জন্য নামাজ পড়ার একটা সুযোগ করে দেয়, এটা আমি আশা করি। ঠিকাদারি প্রতিষ্ঠানের দাবি, নিয়ম মেনে কাজ শেষ করে ডাকঘর কর্তৃপক্ষকে মসজিদ বুঝিয়ে দেওয়া হয়েছে। তবে ডাকঘর কর্তৃপক্ষ বলছে মসজিদ বুঝে পাননি তারা। 600 স্কয়ার ফিট করার কথা ছিল, আমি 1000 স্কয়ার ফিট এই ওয়াল টিন শেড নির্মাণ করে দেই। ওই মসজিদটা, পুরোনো মসজিদটা ভেঙে এখানে সরায় আনার কথা ছিল। আমি নিয়ম মেনে এই কাজটুকু শেষ করে দিয়ে আমি চাবি দিয়ে দিছি। মসজিদের কাজ এখনো শেষ হয় নাই এবং ঠিকাদার আনুষ্ঠানিকভাবে আমার কাছে কোনো কিছু বোঝা যায় না। যদি ঠিকাদার বলে থাকে এগুলো মিথ্যা। মসজিদটি নির্মাণে ব্যয় ধরা হয় 9,95,000 টাকা। আশিকুর রহমান, সময় সংবাদ, রাজবাড়ী। 2.5 কোটি টাকা ব্যয়েও ফেরানো যায়নি পানি প্রবাহ। সাবেক উপজেলা চেয়ারম্যানের দায়সারা খনন কাজে 2 বছর যেতে না যেতেই শুকিয়ে গেছে কিশোরগঞ্জের জোয়ান শাহী হাওরের বুরলিয়া খাল। বুড়ো মৌসুমের শুরুতেই জমিতে সেচ দিতে না পারায় বিপাকে কয়েক হাজার কৃষক। তবে দ্রুত খালটি পুনর্খননের আশ্বাস কর্তৃপক্ষের। নূর মোহাম্মদের তথ্য ও শরীফুল ইসলামের ছবি নিয়ে রিপোর্ট।
মাত্রই শুরু হলো সেচ মৌসুম, অথচ এরই মধ্যেই শুকিয়ে গেছে খালের পানি। বন্ধ বিএডিসির সেচ পাম্পও। এতে হাওরের ৫,০০০ হেক্টর বোরো জমি নিয়ে বিপাকী কৃষক। শুষ্ক মৌসুমে বোরো ধানের জমিতে পানি সেচ ও নৌকায় করে ফসল পরিবহনের লক্ষ্যে কিশোরগঞ্জের নিকলী উপজেলার জোয়ানশাহী হাওরে ২ বছর আগে খনন করা হয় বুরলিয়া খাল। জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার অর্থায়নে ৮ কিলোমিটার খাল খনন প্রকল্পটি বাস্তবায়ন করে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর। কৃষকদের অভিযোগ, মেঘনা নদী থেকে খনন করা খালের উৎসমুখ ভরাট রেখেই দায়সারাভাবে খনন কাজ শেষ করেন নিকলী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও যুবলীগের সভাপতি কারার শাহরিয়ার তুলিপ। দুই পারে রাখা মাটি খালে পড়লে কিছুদিন পর আবারও ভরাট হয়ে যায়। এতে বড় মৌসুমের শুরুতেই জমিতে পানি সেচ নিয়ে বিপাকে পড়তে হয় কৃষকদের। এদিকে বিএডিসির সেচ পাম্প বন্ধ থাকায় ছোট শ্যালো মেশিন দিয়ে খালের মাটি খনন করে সেচ দেওয়ার চেষ্টা করছেন কৃষকরা। তো একটু পানি আছে, সামনে করে নাই, একদম শূন্য। হাজার হাজার হেক্টর জমি আমাদের শোয়া লইছে। বাস্তারি না, উঠে মারতারি না, পানি লেগে আমরা ফসল হইতো না, তো ফসল আমার খেয়ে দেয়। এদিকে ৫ আগস্টের পর পলাতক থাকায় ঠিকাদার শাহরিয়ার আহমেদ তুলিপের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। তবে দ্রুত বুরলিয়া খাল পুনঃখননের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর। তহবিল থেকে পলি অপসারণ করার মধ্যে তাদের পর্যাপ্ত টাকা আছে। ওরা আশা করতেছে উদ্যোগ নিয়ে সে পলিটা অপসারণ করে এই বুড়ো মৌসুমী সেচের উপযোগী করে তুলবে। ২০২১-২২ অর্থ বছরে খালটি খননে ব্যয় হয় ২,৬১,০০,০০,০০০ টাকা। সময় সংবাদ, কিশোরগঞ্জ। আলু উৎপাদনের অন্যতম শীর্ষ জেলা মুন্সিগঞ্জে এবার লক্ষ্যমাত্রা ছাপিয়ে ৩৪,৭৫৮ হেক্টর জমিতে চাষাবাদ হয়েছে। এই আলু নিয়ে মধ্যস্বত্বভোগীদের কারসাজি ঠেকাতে ১২০ দিনের কর্মসূচি গ্রহণ করা হয়েছে। হিমাগার ব্যবস্থাপনাও আধুনিকায়ন করা হয়েছে। নাসির উদ্দিন উজ্জ্বলের রিপোর্ট, ছবি তুলেছেন আবু সাইদ। দিগন্ত জুড়ে আলুর আবাদ দেখে মনে হবে যেন সবুজের গালিচা। জমিতে পানি ছিটানো, কীটনাশক স্প্রে, আগাছা পরিষ্কার নিয়ে কৃষকের ভীষণ ব্যস্ততা এখন। এবছর ৩৪,৭৫৮ হেক্টর জমিতে আলু আবাদ হয়েছে। উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে প্রায় ১০.৫ লাখ মেট্রিক টন। একই সঙ্গে জমি থেকে তোলা হচ্ছে আগাম আলু। কৃষকের দাবি, এবার বীজ ও সারের চড়া দরের কারণে বেড়েছে উৎপাদন খরচ। পুঁজির অভাবে আলু সংরক্ষণ না করে জমিতেই বিক্রি করছেন অনেক কৃষক। খুচরা বাজারে ১৮ টাকা থেকে ২০ টাকা আর জমিতে ১২ থেকে ১৩ টাকা কেজিতে আলু বিক্রি হচ্ছে। কৃষকের অভিযোগ, এই সুযোগে মধ্যস্বত্বভোগীরা সস্তায় আলু কিনে হিমাগারে রেখে চড়া দরে বিক্রি করে ফায়দা লুটে। গেল মৌসুমে সংরক্ষণ করা আলুর দর উঠে ৮০ থেকে ৯০ টাকা পর্যন্ত। বেচা লাগে ১২ টাকা কেজি, ১৪ টাকা কেজি, বাজার পাওয়া হইল না, কিছু মরে যাবো। কম দামে কিনে নিয়ে ওরা কোলেস্টোরে জব্দ করে রাখে, পরে হচ্ছে ওরা চড়া দামে বিক্রি করে। মূল যে টাকাটা তারা নিচ্ছে মধ্যস্বত্বভোগীরা, কিন্তু আমরা কৃষকরা আসলে কিছুই পাইতেছি না। দাম বেশিও চাই না, কমও চাই না, আমরা ন্যায্যতা চাই, আমরা কৃষক যেন বাঁচে। কৃষি বিভাগ বলছে, মধ্যস্বত্বভোগীদের এই আগ্রাসন ঠেকাতে জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত ১২০ দিনের কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কৃষক এনআইডি দিয়ে হিমাগারে আলু সংরক্ষণ করতে পারবে। তবে কোনো ব্যবসায়ীকে আলু সংরক্ষণ করতে হলে লাইসেন্স লাগবে। সংরক্ষণ দলিল হাত বদলের ব্যাপারেও পরিবর্তন আনা হচ্ছে। কোনো কোল্ড স্টোরেজেই ব্যবসায়ীরাই কিন্তু কৃষি বিপণন অধিদপ্তরে লাইসেন্স করে না। তো ওই ব্যবসায়ীদেরকে আমরা লাইসেন্স দিয়ে আমরা তাদেরকে লাইসেন্সের আওতায় নিয়ে আসবো। কৃষকের উৎপাদিত আলু কিনে সরকারিভাবে সংরক্ষণ করা যায়। আলু বীজের নিশ্চয়তা বিধানের জন্য বা দাম ঠিক রাখার জন্য আমরা আসলে একটা প্রস্তাবনা দিয়েছি। মুন্সিগঞ্জের সচল ৫৮ হিমাগারের ধারণ ক্ষমতা ৫,৪০,৭৬০ মেট্রিক টন। নাসির উদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ, মুন্সিগঞ্জ। টাঙ্গাইলে বৈদ্যুতিক পদ্ধতিতে সরিষা ক্ষেতে মৌবক্স স্থাপন করে দিন দিন বৃদ্ধি পাচ্ছে মৌচাষ। এতে সরিষার ফলন ২০ থেকে ৩০% বৃদ্ধি পেয়েছে। মৌচাষীদের প্রশিক্ষণ সহ আর্থিক সহায়তা দেওয়ার আশ্বাস বিসিক কর্মকর্তাদের। কাদির তালুকদারের তথ্য ও রাশেদ খানের ছবি নিয়ে রিপোর্ট। বিস্তীর্ণ এলাকা জুড়ে সরিষা ফুলে ছেয়ে গেছে, আর ক্ষেতের পাশেই মৌবক্স স্থাপন করে মধু উৎপাদন করছেন মৌচাষীরা। প্রতিদিন সকাল থেকেই মধু সংগ্রহে ব্যস্ত সময় পার করেন তারা।
টাঙ্গাইলের বাসাইল, কালিহাতী, ভুয়াপুর, নাগরপুর সহ বিভিন্ন উপজেলায় মৌচাষ ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। মৌবক্স স্থাপনে সরিষার ফলন 20 থেকে 30% বৃদ্ধি পাওয়ায় সরিষা চাষিরাই মৌচাষীদের ডেকে ক্ষেতের পাশে সুযোগ করে দিচ্ছেন। মৌচাষীরা বলছেন মধুর দাম বাড়লে তারা লাভের মুখ দেখবেন। মধু আল্লাহর রহমতে ভালোই পাইছি, দামটা আল্লাহর রহমতে ভালোই। যদি সরকার আমাদের এই চিনির দামটা কমাই দিত তাহলে আমরা আরো মৌমাছি বাড়াইতে পারতাম। প্রথমবার মধু উঠতে একটু দেরি হলেও পরবর্তীতে দেখা যাচ্ছে প্রতি সপ্তাহে মধু সংগ্রহ করা যায়। মৌমাছি আসার কারণে এটা পরাগায়ন হওয়ার কারণে তো আপনার ফলনের পরিমাণ বেশি। মৌচাষীদের প্রশিক্ষণ সহ আর্থিক সহায়তা দেওয়ার আশ্বাস বিসিক কর্মকর্তার। আর সরিষার নতুন জাত এবং মৌবক্সের কারণে 20% ফলন বৃদ্ধির আশা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের। আধুনিক মৌচাষ পদ্ধতিতে মৌচাষীদের বিভিন্ন প্রশিক্ষণ দেওয়া হয়ে থাকে, মৌবক্স বিতরণ করা হয়ে থাকে। মৌমাছি যখন ফুলে ভিজিট করে তখন কিন্তু এই পরাগায়নটা হয়। পরাগায়নটা হওয়াতে কিন্তু ফলন কিন্তু বেড়ে যায়, বিশেষ করে দানার সংখ্যা বৃদ্ধি পায়। জেলার 12টি উপজেলায় 80,004 হেক্টর জমিতে সরিষা চাষ হয়েছে। সময় সংবাদ, টাঙ্গাইল। আলোচিত চিকিৎসক ইসরাত রশিদ ঈশিতার বিরুদ্ধে র্যাবের করা মিরপুরের শাহ আলী থানার মাদক মামলার রায় পিছিয়ে আগামী 20 ফেব্রুয়ারি নির্ধারণ করেছে আদালত। বৃহস্পতিবার রায় পেছানোর আদেশ দেন ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল। এ সময় চিকিৎসক ঈশিতার দাবি করেন মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হয়েছে তাকে। আর তার আইনজীবী বলেন মামলা থেকে খালাস পেলে ন্যায় বিচার পাবেন চিকিৎসক ঈশিতা। এটা সম্পূর্ণ মিথ্যে, কারণ আমি ছিলাম আমার বাসায় 28 জুলাই 2021। আমার বাসা থেকে আমাকে কিন্তু নিয়ে যাওয়া হয়। এখন অনারেবল কোর্টের উপর অবশ্যই আমি ভরসা রাখি, 100% আমি কনফিডেন্ট আমি ন্যায় বিচার পাবো, জাস্টিস পাবো ইনশাল্লাহ। নতুন তারিখ হচ্ছে 20 ফেব্রুয়ারি 2025। জাজমেন্ট রেডি হলেই উনি দিয়ে দিবেন। আমি 100% বিশ্বাসী যে ঈশিতা খালাস পাবে। করোনা, বৈশ্বিক মন্দা, প্রাকৃতিক দুর্যোগ ও রাজনৈতিক অস্থিরতার মতো নিয়ন্ত্রণ বহির্ভূত কারণে 50 কোটি টাকা ও তার বেশি খেলাপি ঋণ গ্রাহকদের ব্যবসার সুযোগ দিতে চায় বাংলাদেশ ব্যাংক। ঋণগুলো নিয়ন্ত্রণ বহির্ভূত কারণে খেলাপি হয়েছে কিনা তা যাচাই বাছাই করতে 5 সদস্যের কমিটিও গঠন করা হয়েছে। কমিটিতে বাংলাদেশ ব্যাংক, অর্থ মন্ত্রণালয়ের সদস্য ছাড়াও ব্যবসায়ী ও অভিজ্ঞরা ব্যাংকাররা আছেন। বৃহস্পতিবার কেন্দ্রীয় ব্যাংকের জনসংযোগ বিভাগ বিষয়টি নিশ্চিত করেছে। এতে বলা হয় কোভিড-19, রাশিয়া ইউক্রেন যুদ্ধ, বৈশ্বিক অর্থনৈতিক মন্দা, বন্যা ও রাজনৈতিক অস্থিরতার যেসব প্রতিষ্ঠান ঋণ খেলাপি হয়েছে তাদের নতুন করে ব্যবসার সুযোগ দিবে বাংলাদেশ ব্যাংক। চট্টগ্রাম বন্দরের খোলা শেডে পড়ে থাকা 297টি গাড়ি নিয়ে চরম বেকায়দায় পড়েছে শুল্ক বিভাগ। মামলা থাকায় 195টি গাড়ি যেমন নিলামে তোলার ক্ষেত্রে প্রতিবন্ধকতা হয়েছে, আবার বাকি 102টি গাড়ি আদৌ চলাচলের উপযোগী রয়েছে কিনা তা জানতে রিপোর্ট চাওয়া হচ্ছে বিআরটি এর কাছে। অথচ এসব গাড়ি দ্রুত শেড থেকে সরিয়ে নিতে চাপ দিতে যাচ্ছে বন্দর কর্তৃপক্ষ। নূর জামান আতিকের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। গত 20 বছরের বেশি সময় চট্টগ্রাম বন্দরের শেডে পড়ে থাকা 297টি গাড়ির মধ্যে 195টির বিরুদ্ধে মামলা রয়েছে উচ্চ আদালতে। অবশেষে বিষয়টি নিশ্চিত হতে পেরেছে কাস্টমস কর্তৃপক্ষ। আমদানি করা এসব গাড়ি ডেলিভারি না হয় ঢাকা পড়ে গণজঙ্গলে। এগুলো সরিয়ে নিতে বন্দরের পক্ষ থেকে চাপ সৃষ্টি করা হলে অনুসন্ধানের নামে চট্টগ্রাম কাস্টম হাউস। অন্যান্য নতুন গাড়ির জাহাজ যখন আসে তখন গাড়িগুলো রাখতে আমাদের হিমশিম খেতে হয়, আর এই স্পেসটা খালি হলে আমরা অন্য গাড়ি রাখতে পারি, আমাদের একটু রেভিনিউ জেনারেট হয়। ইম্পোর্টার যে টাকা খরচ করেছে ওই টাকাটা আমার বাইরে চলে গেছে, বাট এই গাড়িগুলো থেকে আমি কোনো রেভিনিউ পাইনি। আবার এই গাড়িগুলোর এখন ব্যবহার উপযোগিতাও নাই যে এই গাড়িগুলো আমার দেশে চলাচল করে এটা কোনো সেবা আমাকে দিতে পারবে। মামলা জটিলতায় আটকে যাওয়া 195টি গাড়ি আপাতত নিলাম কিংবা স্ক্র্যাপ হিসেবে কেটে ফেলার সুযোগ থাকছে না। অপরদিকে মামলা না থাকা বাকি 102টি গাড়ি নিলামে তোলা যাবে কিনা তা নিয়েও রয়েছে সংশয়। বিশেষ করে 20 থেকে 22 বছর আগে আমদানি করা এসব গাড়ি চলাচল উপযোগী কিনা তা নিশ্চিত হতে বিআরটি এর কাছে প্রতিবেদন চাওয়া হবে। সেখানে ইতিবাচক ফলাফল এলো প্রশ্ন থেকে যাবে পুরাতন ও জরাজীর্ণ গাড়ি রাস্তায় নাম
নামতে পারবে কিনা তা নিয়ে। যদি এই রকম সিচুয়েশন তৈরি হয় যে আমার নিলাম এগুলি আমি করতে পারছি না, আইনগত জটিলতা আছে বা এই প্রক্রিয়াগুলি শেষ হতে হতে এগুলি ব্যবহার উপযোগিতা শেষ হয়ে যায়, সেক্ষেত্রে এগুলো আমাদের ধ্বংস প্রক্রিয়া যেতে হবে। এদিকে মামলা দ্রুত নিষ্পত্তি করে গাড়িগুলো নিলাম কিংবা আমদানিকারকের বিপরীতে ছাড় করার ব্যবস্থা নেওয়ার কথা বলছেন বারবিরা নেতারা। আরও বেশি পাওয়ার আশায় যখন গাড়িগুলো নিলামে দেওয়ার গভর্নমেন্ট চেষ্টা করে, আসলে শেষ পর্যায়ে গিয়ে গাড়ি বেশি পাওয়া যায় না, গাড়িগুলো আরও নষ্ট হয়ে যাওয়ার কারণে প্রথম বিডের চেয়ে আরও কম দামে গাড়িগুলো বিক্রি হয়। শেডে দামি মডেলের প্রাইভেট কার, পাজেরো, মাইক্রোবাস যেমন রয়েছে তেমনি রয়েছে বেশ কিছু পিকআপ এবং ট্রাক। বিদেশ থেকে আমদানি করা ৭৪টি গাড়ি নিলামে বিক্রি করতে না পেরে অন্তত ৬ মাস আগে কেটে স্ক্র্যাপ করা হয়েছে, কিন্তু নানা জটিলতায় সে স্ক্র্যাপ এখনও বিক্রি করা যায়নি। এর মাঝে নতুন করে যুক্ত হচ্ছে ২৯৭টি গাড়ি। এসব গাড়ি কি কাটা হবে নাকি নিলামে বিক্রি হবে সে সিদ্ধান্ত নিতে পারছে না চট্টগ্রাম কাস্টম হাউস। চট্টগ্রাম কাস্টম হাউসের নিলাম শেড থেকে কমল দে, সময় সংবাদ। তাজা ফল ও ফল জাতীয় পণ্যে আরোপ করা অতিরিক্ত ভ্যাট ও শুল্ক প্রত্যাহারের দাবিতে দেশের বেশ কয়েকটি জেলায় মানববন্ধন করা হয়েছে। আগামী এক সপ্তাহের মধ্যে অতিরিক্ত শুল্ক এসডি টিটিআই প্রত্যাহার না করলে এনবিআর কার্যালয়ের সামনে অবস্থান নেওয়ার হুমকি ব্যবসায়ীদের। এক দফা এক দাবি, প্রত্যাহার করতে হবে তাজা ফল ও ফলজাতীয় পণ্যের উপর আরোপ করা অতিরিক্ত ভ্যাট ও শুল্ক। বৃহস্পতিবার দাবি আদায়ে চট্টগ্রাম, ফেনী ও সিলেট সহ কয়েকটি জেলার ব্যবসায়ীরা রাস্তায় নামেন। তাদের অভিযোগ, ফল ও ফলজাতীয় পণ্যের ওপর অতিরিক্ত ভ্যাট, এসডি ও টিটিআই বসানোর কারণে স্বাভাবিক নিয়মেই দাম বেড়েছে। এজন্য ফল কিনতে আগ্রহী নন ক্রেতারা। এতে ব্যবসায় ক্রমাগত লোকসানে পড়ে ধস নেমেছে, আর ফলের চোরাচালান বাড়ার আশঙ্কা করছেন আমদানিকারকরা। ইম্পোর্টাররা মাল আনতে পারছে না, আর আনলেও এই ট্যাক্সের কারণে মালের পড়তা বেশি। এই ট্যাক্সে ১৩০ থেকে ১৫০ টাকা ট্যাক্স প্রতি কেজিতে, তাহলে মানুষ কি খাবে? যদি সরকার এভাবে ব্যাট বসিয়ে থাকে তাহলে আমাদের হাজার হাজার শ্রমিক এখানে বেকার হয়ে যাবে। এদিকে একই দাবিতে রাজধানীর বাদামতলীতে মানববন্ধন করেছে বাংলাদেশ ফ্রেশ ফ্রুটস ইম্পোর্টার অ্যাসোসিয়েশন। আগামী ৩ ফেব্রুয়ারির মধ্যে দাবি না মানা হলে পরদিন থেকে দেশের সব স্থল ও নৌবন্দর হতে আমদানি করা তাজা ফল খালাস অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দেন তারা। ৩ তারিখ পর্যন্ত যদি সরকার আমাদের এই দাবিকে মেনে নেয়, এই সম্পূরক শুল্ক প্রত্যাহার করে, তাহলে আমরা স্বাভাবিকভাবে ব্যবসা পরিচালনা করতে পারবো। অন্যথায় ৪ তারিখ থেকে আমরা মাল ডেলিভারি করতে পারবো না। গত ৯ জানুয়ারি এনবিআর এর প্রজ্ঞাপন অনুযায়ী বাদাম, আম, কমলালেবু, আঙ্গুর, আপেল ও নাশপাতি সহ যে কোনো ধরনের তাজা ফল আমদানিতে সম্পূরক শুল্ক ১০% বাড়ানো হয়েছে। ফারিয়া ফারজানা, সময় সংবাদ। মীরকাদিম মাছের আড়তে ইলিশের দর আরেক দফা বেড়েছে। এরপরও ইলিশ কিনতে ভিড় করেছে ক্রেতারা। এ বিষয়ে বিস্তারিত জানাতে সেখানে আছেন রিপোর্টার নাসির উদ্দিন উজ্জ্বল। সরাসরি যাচ্ছি তার কাছে। মাঘের শীত আর কুয়াশা উপেক্ষা করে ধলেশ্বরীর তীরের যে সর্ববৃহৎ আড়ত, সেখানে কিন্তু বেচা কেনার যে জমজমাট পরিবেশ তৈরি হয়ে গেছে এবং অন্ধকার থাকা অবস্থায় কিন্তু এখানে বাজার মেলা শুরু করেছে। এবং এখানকার যে ৪৫টি আড়ত রয়েছে, সেই আড়ত জুড়ে কিন্তু নানা রকম তৎপরতা। কিন্তু এখানে যে ইলিশ, রূপালী ইলিশের ঝিলিক আমরা দেখতে পাচ্ছি এবং স্তূপ রয়েছে ইলিশের বিভিন্ন আড়তগুলোতেই, কিন্তু সেই ইলিশের দাম কিন্তু গেলকালের থেকে আরও ২০০ টাকা বৃদ্ধি করে এখন ২৪০০ টাকা কেজি দরে বিক্রি করা হচ্ছে। আর ছোট ইলিশ বিভিন্ন সাইজের রয়েছে, এর মধ্যে সবচেয়ে ছোট সাইজের ইলিশ বিক্রি হচ্ছে ৫০০ টাকা কেজিতে। এবং এসব ইলিশ কিন্তু উপকূলের ইলিশ, এবং এখানকার যে পদ্মার ইলিশ, সেই ইলিশের কিন্তু কোনো সন্ধান পাওয়া যায়নি বাজারটিতে, কারণ ইলিশের পদ্মার ইলিশের চাহিদা বেশি থাকবার কারণে আগেই বিক্রি হয়ে গেছে তারা দাবি করছেন। এবং বলছেন যে এখানে যে ইলিশের সরবরাহ সেটি কম থাকবার কারণে দাম বৃদ্ধি পেয়েছে। তবে এখানকার ভোক্তারা কিন্তু দাবি করেছেন যে সিন্ডিকেটের কারণেই দাম বৃদ্ধি করা হয়। এবং এখানকার যে নদী নালা খালবিলের বিভিন্ন ধরনের মাছও কিন্তু এই বাজারটিতে স্থান পেয়েছে। এবং এছাড়া উপকূলীয় জেলা ছাড়াও দেশের অন্তত ১৫টি জেলা থেকে কিন্তু এখানে রং বেরঙের মাছ আসছে। এবং আপনারা দেখছেন যে ইলিশের বড় বড় স্তূপ, এই স্তূপ ঘিরে
কিন্তু এখানে হাঁক ডাকে পাইকারি দামে বিক্রি হচ্ছে এবং জেলায় যে ৩১,০০০ মেট্রিক টন মাছ উৎপাদন হয় তার ১,০০০ মেট্রিক টনে কিন্তু ইলিশ এবং এর বাইরে থেকেও কিন্তু অনেক মাছের সরবরাহ থাকে। আর সে কারণেই কিন্তু মুন্সিগঞ্জ ছাড়াও নারায়ণগঞ্জ এবং আশপাশের জেলা থেকেও কিন্তু আড়তদাররা আসেন এখানে পাইকারি দরে মাছ কিনতে। এর বাইরেও কিন্তু শৌখিন অনেক ক্রেতা আছেন যারা এই হাট থেকেই পাইকারি দামে মাছ কিনেন এবং ছুটির দিন হবার কারণে কিন্তু এই হাটের জৌলস আরো বেড়ে যায়। সে কারণে কিন্তু 2 থেকে 3 ঘন্টায় এখানে প্রায় কোটি টাকার মাছ বিক্রি হয় এবং এই যে ভোরের হাট এবং এই হাট ঘিরে কিন্তু প্রায় 4,000 মানুষের কর্মসংস্থান। এই খোলা আকাশের নিচে কিন্তু কুয়াশা মাথায় নিয়ে বৃষ্টি বাদল মাথায় নিয়ে কিন্তু এখানে বেচা বিক্রি হয়। তবে এখানে যে কিছু অসঙ্গতি রয়েছে এই অসঙ্গতির অন্যতম হচ্ছে যে চিংড়িতে কিন্তু জেলি ব্যবহার করা হচ্ছে। এই ব্যাপারে কিন্তু প্রশাসন নীরব। একই সঙ্গে এখানে যে শিং মাছ সেই শিং মাছের সঙ্গে কাপড়ের যে বাসন্তী রং সেই রং মিশানো হয় যেটি মানব দেহের জন্য ক্ষতিকারক। এসব অসঙ্গতির ব্যাপারে কিন্তু ভোক্তাদের অভিযোগ থাকলেও বাস্তবে কিন্তু তার কোনো রকম পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে না। আর হাটের যে আড়তদারের সমিতি রয়েছেন সমিতি বলছেন যে প্রশাসনিক কঠোরতা ছাড়া এর কিন্তু বন্ধ করা সম্ভব হচ্ছে না এবং এই যে তাদের এই হাট ঘিরে যে এখানকার লঞ্চ ঘাট রয়েছে সেখানে কিন্তু প্রচুর মাছ আছে কিন্তু এই নাব্য সংকটের কারণে কিন্তু লঞ্চ ভিড়তে পারছে না এবং সড়ক পথেও কিন্তু সরু থাকবার কারণে চ্যালেঞ্জ রয়েছে। তো এই ছিল আমার কাছে মুন্সিগঞ্জের মীর কাদিমের মৎস্য আড়তের সবশেষ। সরাসরি যুক্ত ছিলাম মুন্সিগঞ্জে। কাজের প্রলোভনে ভারতে পাচার হওয়া 16 বাংলাদেশি কিশোর কিশোরীকে বেনাপোল চেকপোস্ট দিয়ে ফেরত পাঠিয়েছে ভারত পুলিশ। বৃহস্পতিবার বিকেলে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ তাদের বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে। সেখান থেকে তাদের আইনি সহায়তা দিতে গ্রহণ করে রাইট যশোর নামে একটি এনজিও। সংস্থাটি জানায় কাজের প্রলোভনে পড়ে 16 কিশোর কিশোরী দালালদের মাধ্যমে বিভিন্ন সীমান্ত পথে ভারত যায়। সেখানে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ভারতীয় পুলিশের হাতে আটক হয়। পরে ভারতীয় মানবাধিকার সংস্থা তাদের ছাড়িয়ে শেল্টার হোমে রাখে। পরে 2 দেশে দেওয়া বিশেষ ট্রাভেল পারমিটে দেশে ফেরার সুযোগ পায় তারা। জৌলুস হারাচ্ছে সাভারের ভাতুকা ইউনিয়নের গয়না গ্রাম, যে গ্রামের কারিগররা নিখুঁতভাবে তৈরি করেন 50 টাকা থেকে শুরু করে 1000 টাকার অলংকার। তবে দেশের কাঁচামালের যোগান না থাকায় একদিকে দাম বাড়ছে, অন্যদিকে টিকে থাকার লড়াইয়ে মুনাফা কাটছাট করতে বাধ্য হচ্ছে কারিগর ও ব্যবসায়ীরা। ব্যবসা চাঙ্গা করতে কাঁচামাল আমদানিতে এলসি সহজ করার পাশাপাশি সহজে ব্যাংক ঋণ চান তারা। মোজাফফর হোসেনের জয় রিপোর্ট। সারাদিন এভাবেই টংটাং শব্দে ধাতুর গায়ে খোদাই করে ব্যস্ত সময় পার করছেন গয়না গ্রামের কারিগররা। বানানো হচ্ছে নারীর সৌন্দর্য বৃদ্ধিতে ব্যবহারে বাহারি ডিজাইনের সব অলংকার। তামা, রূপা, কাঁসার মতো ধাতব বস্তু গলিয়ে বিভিন্ন কেমিক্যালের সাহায্যে ডাইসের কাঠামো ব্যবহার করে এই গয়না বানানো হয়ে থাকে। 50 টাকা থেকে শুরু করে 1000 টাকার অলংকারও রয়েছে এখানে। হাই রেটের আছে, লো রেটের আছে, ভালো কোয়ালিটি আছে। আর এদিকে তো আপনার পাইকারি সেল এদিকে অবশ্যই কম আছে। আগে আমরা নিজেরই সব কিছু তৈরি করতাম, এখন সব ইন্ডিয়ান মাল ঢুইকা সম্পূর্ণ জিনিসটা আমরা করতে পারতেছি না, আর আমরা আমাদের ন্যায্য মূল্য পাচ্ছি না। গরিব মানুষ তো স্বর্ণের দেওয়া সম্ভব না, 1,00,000 টাকা পড়ে যায়। আর এইটাতে গরিব মানুষ যদি পড়ে একবার রেজনেবল প্রাইসের মধ্যে আছে, 1000-2000 মধ্যে আপনি এটা সম্পূর্ণ পাওয়া যায়। পাইকার, খুচরা ব্যবসায়ী এখান থেকে গয়না কিনে নিয়ে বিক্রির জন্য ঢাকার বিভিন্ন মার্কেটে সরবরাহ করে থাকেন। এমনকি ক্রেতা ভোক্তারাও সরাসরি এখান থেকে অর্ডার করে বানিয়ে নিয়ে যান গয়না। তবে ব্যবসায়ীরা জানান দেশের কাঁচামালের যোগান না থাকায় ও দাম বেশি হওয়ায় তারা ব্যবসায় তেমন লাভবান হচ্ছেন না। এই গহনা সমগ্র বাংলাদেশে বিক্রি হয়, বিশেষ করে চকবাজার সবচেয়ে বড় মার্কেট। গয়না শিল্পের সঙ্গে জড়িত শিল্প সমিতির সভাপতি জানান একসময় এই ব্যবসা করেই তাদের জীবন জীবিকা বেশ ভালো চলত, কিন্তু বর্তমানে এই শিল্পের কাঁচামাল ভারত থেকে আমদানি করতে গিয়ে তাদের ডলার সমস্যায় পড়তে হয়। সেই সঙ্গে ব্যাংকের সহজ কিস্তিতে ঋণ না পাওয়ায় তাদের ক্ষতির সম্মুখীন হতে হয়। আমাকে সালফারের সিট লাগে, তামার লাগে,
পিতল লাগে, পাইন লাগে, ডাইস লাগে, এগুলি ভারতের থেকে আনতো। এই আমদানি করতে অজুহাত দেখা যায় ডলারের সংকট, কস্টিং বেশি হতে আমাকে মালের দাম বেশি পড়ে, এই মালগুলো তেমন আমরা মজুরি পাই না। আমাদের সরকারের কাছে আবেদন, আমরা যাতে সহজ শর্তে ক্ষুদ্র ক্ষুদ্র ঋণগুলো যাতে ব্যাংকের মাধ্যমে পায়। সাভারের ভাকুরতা ইউনিয়নে প্রায় ৮ থেকে ১০,০০০ কারিগর এই গয়না শিল্পের সঙ্গে জড়িত। গয়না গ্রাম থেকে বছরে প্রায় ২ কোটি টাকার গয়না বিক্রি হয়ে থাকে। মুজাফফর হোসেন জয়, সময় সংবাদ, সাভার। ভোরের সময় এই ছিল আমার কাছে। পরবর্তী সংবাদগুলো জানাতে সঙ্গে থাকবেন। তনি, আপনাকে ধন্যবাদ। পরবর্তী সংবাদগুলো নিয়ে ফিরছি কিছুক্ষণ পর। এবার যুক্তরাষ্ট্রে ফিলিস্তিনের পক্ষে বিক্ষোভ করা বিদেশি শিক্ষার্থীদের তাড়াতে মরিয়া প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ সংক্রান্ত একটি নির্বাহী আদেশে সই করেছেন তিনি। এর আওতায় বিক্ষোভকারীদের খুঁজে বের করে নিজ দেশে ফেরত পাঠানো হবে। পাশাপাশি তাৎক্ষণিক ব্যবস্থা নিতে বিচার বিভাগকে নির্দেশ দিয়েছেন ট্রাম্প। যুক্তরাষ্ট্র থেকে লস্কর আল মামুনের রিপোর্ট। অবৈধ অভিবাসী গ্রেপ্তারে যুক্তরাষ্ট্র জুড়ে চলছে সাঁড়াশি অভিযান। স্মরণকালের ব্যাপক ধরপাকড়ে আতঙ্কে দিন পার করছেন দেশটির কাগজপত্রহীন অভিবাসীরা। এরই মধ্যে গ্রেপ্তার করা হয়েছে হাজার হাজার অভিবাসীদের। দেশে ফেরত পাঠানো হচ্ছে তাদের। এমন পরিস্থিতিতে আতঙ্ক আরও বাড়িয়েছে প্রেসিডেন্ট ট্রাম্পের নতুন এক নির্বাহী আদেশ। এই আদেশে যুক্তরাষ্ট্রে যেসব বিদেশি শিক্ষার্থী গাজা ইসরায়েলি হামলার পরে ফিলিস্তিনিদের পক্ষে বিক্ষোভে যোগ দিয়েছিলেন তাদের নিজ দেশে ফেরত পাঠানোর কথা বলা হয়েছে। এ বিষয়ে গেল বুধবার একটি নির্বাহী আদেশে সই করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নির্বাহী আদেশের ফলে মার্কিন ইহুদিদের বিরুদ্ধে হুমকি, অগ্নিসংযোগ, ভাঙচুর ও সহিংসতাকারীদের কঠোর শাস্তি দেওয়ার পদক্ষেপ নিতে পারবে ট্রাম্প প্রশাসন। এরই মধ্যে তাদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে বিচার বিভাগকে নির্দেশনাও দেয়া হয়েছে। মানবাধিকার গোষ্ঠী ও আইন বিশেষজ্ঞরা বলছেন, ট্রাম্প প্রশাসনের নতুন এই পদক্ষেপ বাক স্বাধীনতার অধিকার লঙ্ঘন করবে এবং তা আইনি চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারে। এদিকে মুসলিম অ্যাডভোকেসি গ্রুপ আমেরিকান ইসলামিক রিলেশন কাউন্সিল জানিয়েছে, ট্রাম্প যদি এটি বাস্তবায়নের চেষ্টা করেন তবে আদালতে এই আদেশকে চ্যালেঞ্জ করা হবে। 2023 সালের 7 অক্টোবরে গাজায় ইসরায়েলের আগ্রাসন শুরু হয়। এর প্রতিবাদে বিশ্বের অনেক দেশে প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। মার্কিন বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোতেও হয় বড় ধরনের বিক্ষোভ। যুক্তরাষ্ট্রের অনেক বিশ্ববিদ্যালয়ে সমাবর্তনও অর্জন করেন শিক্ষার্থীরা। আন্দোলন ঠেকাতে শিক্ষার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয় অনেক প্রতিষ্ঠান। সে সময় ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, ক্ষমতায় গেলে ফুটেজ দেখে এসব বিক্ষোভকারীদের চাকুরি বঞ্চিত সহ গ্রেপ্তার করে তাদের নিজ দেশে ফেরত পাঠানো হবে। লস্কর আল মামুন, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। কানাডায় অস্থায়ী বিদেশি শ্রমিকদের ওপর অবিশ্বাস্য শোষণ ও বৈষম্যের অভিযোগ উঠেছে। সম্প্রতি অস্থায়ী বিদেশি শ্রমিক কর্মসূচি TFWP এর ওপর এমন অভিযোগ তুলে প্রতিবেদন প্রকাশ করেছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। প্রতিবেদনে বলা হয়, এই কর্মসূচির কাঠামো শ্রমিকদের জন্য ঝুঁকিপূর্ণ, যেখানে বন্ধ কাজের অনুমতি প্রথার মাধ্যমে শ্রমিকরা একক নিয়োগকর্তার অধীনে কাজ করতে বাধ্য হয়, যিনি তাদের শ্রমিক মর্যাদা এবং শর্তাদি নিয়ন্ত্রণ করেন। প্রতিবেদনে বিভিন্ন দেশ থেকে কানাডায় বসবাস করা কয়েকজন শ্রমিক অভিযোগ দিয়েছেন বলে জানানো হয়। এ অবস্থায় শ্রমিকদের মানবাধিকার সুরক্ষা ও শ্রমিকদের অধিকার নিশ্চিতে কানাডার সরকারকে উদ্যোগী হওয়ার আহ্বান জানায় অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। স্বপ্নের দেশ কানাডায় স্থায়ীভাবে বসবাস কিংবা অস্থায়ীভাবে চাকরির জন্য ছুটে যান অনেকেই। তবে সবাই কি সেখানে গিয়ে স্বাচ্ছন্দ্যে বসবাস কিংবা চাকরি করতে পারেন? সম্প্রতি অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের প্রতিবেদনে উঠে এসেছে কানাডায় অস্থায়ী বিদেশি শ্রমিকদের ওপর অবিশ্বাস্য শোষণ এবং বৈষম্যের অভিযোগ। প্রতিবেদনে বলা হয়, অস্থায়ী বিদেশি শ্রমিক কর্মসূচি TFWP কাঠামো শ্রমিকদের জন্য ঝুঁকিপূর্ণ, যেখানে একক নিয়োগকর্তার অধীনে কাজ করতে বাধ্য হন শ্রমিকরা। তাদের মর্যাদা ও শর্ত ঠিক করেন নিয়োগকর্তা। প্রতিবেদনে 14টি দেশের 44 জন অভিবাসী শ্রমিকের সাক্ষাৎকার নেওয়া হয়। তাদের বেশিরভাগই বেতন না পাওয়া, অতিরিক্ত কাজের ঘণ্টা এবং বিশ্রামের জন্য কোনো দিন না পাওয়ার মতো শোষণের শিকার হয়েছেন। প্রতিবেদন অনুযায়ী অনেক শ্রমিক বৈষম্যের শিকার হয়েছেন, বিশেষত শারীরিকভাবে কষ্টকর কাজের জন্য। কয়েকজন শ্রমিক জানান, তারা অস্বাস্থ্যকর পরিবেশে কাজ করতে বাধ্য হয়েছেন, যার ফলে তারা গুরুতর আঘাত বা শারীরিক সমস্যায় পড়েছেন।
ক্যামেরুন থেকে আসা এক নারী বলেন, একটি খামারে কাজ করার সময় বর্ণবাদ এবং যৌন নিপীড়নের শিকার হন তিনি। এরপর তিনি যখন খামার ছেড়ে চলে যান, তার নিয়োগকর্তা কাজের অনুমতি বাতিল করে দেন, যার ফলে এতে তার অভিবাসী মর্যাদা অবৈধ হয়ে যায়। একইভাবে গুয়েতেমালা থেকে আসা এক শ্রমিক বলেন, তার নিয়োগকর্তা তাকে কঠোরভাবে নিয়ন্ত্রণ করতেন, তার পাসপোর্ট বাজেয়াপ্ত করেছিলেন এবং তার থাকার স্থান এবং কাজের জায়গায় ক্যামেরা স্থাপন করেছিলেন। এ অবস্থায় কানাডা সরকারকে শ্রমিকদের মানবাধিকার সুরক্ষার জন্য কর্মসূচি সংস্কার করার পাশাপাশি আন্তর্জাতিক আইন অনুযায়ী শ্রমিকদের অধিকার নিশ্চিত করার আহ্বান জানিয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। নাদিম মারজান, সময় সংবাদ। নিষেধাজ্ঞা সত্ত্বেও আবারও রাশিয়া থেকে গ্যাস আমদানির বিষয়ে ভাবছে ইউরোপীয় ইউনিয়ন। ইউক্রেনের সম্ভাব্য যুদ্ধবিরতির চুক্তির অংশ হিসেবে গ্যাস সরবরাহ পুনরায় চালুর বিষয়ে জোটের মধ্যে আলোচনা চলছে বলে জানিয়েছে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম। যদিও এ বিষয়ে সিদ্ধান্তহীনতায় ভুগছে ইউরোপের অনেক দেশ। 2022 সালে ইউক্রেন যুদ্ধ শুরুর পর রাশিয়ার গ্যাসের উপর নির্ভরতা কমাতে বিভিন্ন পদক্ষেপ নেয় ইউরোপীয় ইউনিয়ন। নিষেধাজ্ঞার কারণে সরাসরি পাইপলাইনের মাধ্যমে রাশিয়া থেকে গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যায়, যার কারণে বিকল্প উৎসের সন্ধান করতে হয় ইউভুক্ত দেশগুলোকে। তবে সম্প্রতি চড়া মূল্যের কারণে জার্মানি ও হাঙ্গেরির মতো দেশগুলো রাশিয়া থেকে গ্যাস আমদানি পুনরায় চালুর পক্ষে মত দিচ্ছে বলে জানিয়েছে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম। যুদ্ধ শুরু হওয়ার আগে ইউরোপীয় ইউনিয়নের গ্যাসের চাহিদার 40% সরবরাহ করত রাশিয়া। নিষেধাজ্ঞার পর যুক্তরাষ্ট্র ও নরওয়ে থেকে এলএনজি আমদানির পরিমাণ বাড়াতে হয় ইইউকে। এতে জোটভুক্ত দেশগুলোর জ্বালানি খরচ বেড়ে যায় কয়েক গুণ। বিশেষত জার্মানির অর্থনীতিতে এর ব্যাপক নেতিবাচক প্রভাব পড়েছে। ইউভুক্ত বেশ কয়েকটি দেশ রাশিয়া থেকে গ্যাস পুনরায় আমদানির পক্ষে থাকলেও বিপক্ষেও আছে কেউ। গণমাধ্যমগুলো বলছে, পূর্ব ইউরোপের বেশ কয়েকটি দেশ এই পরিকল্পনার তীব্র বিরোধিতা করছে। তাদের আশঙ্কা, এমন সিদ্ধান্তে মস্কো আবার শক্তিশালী হয়ে উঠবে এবং রাশিয়ার উপর ইউর জ্বালানি নির্ভরতা বাড়বে। এমন পরিস্থিতিতে রাশিয়া থেকে গ্যাস আমদানি পুনরায় চালুর সম্ভাবনা কতটুকু বাস্তবায়নযোগ্য তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন বিশ্লেষকরা। তাদের মতে, ইউর মধ্যে অভ্যন্তরীণ মতপার্থক্যই প্রমাণ করে ইউক্রেন যুদ্ধ ও জ্বালানি সংকট নিয়ে ভবিষ্যতে কঠিন সিদ্ধান্তের মুখোমুখি হতে যাচ্ছে ইউরোপীয় দেশগুলো। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। নতুন চান্দ্রবর্ষের দ্বিতীয় দিনেও চীন জুড়ে ছিল নানা আয়োজন। ঐতিহ্যবাহী রীতিনীতির সঙ্গে নতুন বছর পালন করছেন চীনারা। উৎসব উপভোগ করছেন চীনে ঘুরতে যাওয়া পর্যটকরাও। ঐতিহ্যবাহী রীতিতে উদযাপন করা হচ্ছে নতুন বছর, প্রদর্শিত হচ্ছে ড্রাগন নাচ। শহর জুড়ে উৎসবের আমেজ, লাল রং দিয়ে নানা ধরনের নকশা তৈরিতে ব্যস্ত শিশুরা। চীনের হুনানে দ্বিতীয় দিনের মতো উদযাপন করা হলো চীনা নববর্ষ বা চান্দ্রবর্ষ। চমকপ্রদ অনুষ্ঠানের অভিজ্ঞতা আনন্দের সঙ্গে গ্রহণ করছেন স্থানীয় ও পর্যটকরা। এদিকে চীনের গুয়াংডং প্রদেশের চাওঝো গ্রামে চীনা বাদাম ছড়ানোর একটি আচার পালন করেন গ্রামবাসীরা। বাদাম ধরতে পারলে স্বাস্থ্য ও নিরাপত্তা মিলবে বলে ধারণা তাদের। এই ভিন্নধর্মী রীতির মাধ্যমে নববর্ষ উদযাপন করেন তারা। ভিন্ন আয়োজন ছিল চীনের গুয়াংজু শহরের পার্ল নদীর তীরে। চমৎকার আতশবাজির প্রদর্শনী সহ ছিল ড্রোন ও আলোর ঝলকানি। একই দিন জিয়াংজি প্রদেশের নানচাং শহরে আতশবাজি প্রদর্শনী হয়, যা দেখতে ভিড় করেন শত শত দর্শনার্থী ও বিশ্বের নানা দেশ থেকে চীনে ঘুরতে আসা পর্যটকরা। স্প্রিং ফেস্টিভ্যাল বা চান্দ্রবর্ষ চীন সহ বিশ্বের বিভিন্ন দেশে জাঁকজমকের সাথে 15 দিন ধরে উদযাপন করা হয়। অর্চিতা শেহজিন, সময় সংবাদ। ইংলিশ কোচ পিটার বাটলারকে দায়িত্ব থেকে না সরালে অবসরের হুমকি দিয়েছেন বাংলাদেশের নারী ফুটবলাররা। তার বিরুদ্ধে ফুটবলারদের বডি শেমিং, অসম্মান করা সহ 6টি অভিযোগ তুলেছেন মাসুরা পারভিন, সাবিনা খাতুনরা। প্রায় 20 ফুটবলার একত্রিত হয়ে স্মারকলিপি দেন গণমাধ্যমে। এদিকে এ ঘটনায় ফেডারেশনের সিনিয়র সহসভাপতি ইমরুল হাসানকে চেয়ারম্যান করে একটি কমিটি গঠন করেছে বাফুফে। আগামী 7 দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে তাদের। দিনভর নাটক, গুঞ্জন। সাবচুই কোচ পিটার বাটলারের বিপক্ষে কঠোর অবস্থানে যাবেন নারী ফুটবলাররা। দুপুর গড়িয়ে সন্ধ্যা, অবশেষে রাতের অন্ধকারে চিঠি হাতে একদল ফুটবলারের দাবি নিয়ে সামনে আসা। গেল সাফে যে বিভাজনের খবর বেরোয়, এদিনের আন্দোলনেও তার ছাপ। সিনিয়ররা ছিলেন নেতৃত্বে, পেছনের সারিতে দেখা গেছে কয়েকজন অনুজ। অবশ্য তারা যে লিখিত প্রস্তাবনা দিয়েছেন, সেখানে স্বাক্ষর আছে সিনিয়র জুনিয়র মিশেলেই।
মোট 6টি বিষয় প্রাধান্য দিয়ে অভিযোগপত্র লিখেছেন ফুটবলাররা। 1 নম্বর পয়েন্টে ইঙ্গিত করা হয়েছে কেন সাবজয়ের পর পিটার ফুটবলারদের সঙ্গে আলোচনায় বসেননি এই বিষয়টি। 2 নম্বর পয়েন্টে টেকনিক্যাল সেন্স উল্লেখ করে হাই প্রোফাইল কোচের যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন সাবিনারা। 3 নম্বর পয়েন্ট কনফিউজিং, যেখানে ফুটবলাররাই উল্লেখ করেছেন তারা কোচের কথার জবাব দেননি, সেটা নিয়ে কেন ক্ষোভ ঝাড়লেন পিটার, এটাই তার সমস্যা। অবশ্য 4 আর 5 নম্বর পয়েন্ট বেশ উদ্বেগজনক, যেখানে কোচের বিরুদ্ধে আনা হয়েছে বডি শেমিং, অসম্মান আর ব্যক্তিগত জীবনে হস্তক্ষেপের অভিযোগ। এই কোচের আন্ডারে কোনোভাবেই প্র্যাকটিস করবো না যদি আমাদের এই ফুটবল থেকে চলে যেতে হয়। মানে এটা ছাড়া উনি যে সমস্ত কথা বলে আমাদের সাথে, সেটা আসলে আমরা মেন্টালি ভাবে অনেক আপসেট হয়ে যায়, প্র্যাকটিসে মন বসে না। সিন্ডিকেটের কথা উঠতেছে, আসলে হয়েছে কি, যদি ওরা আমাদের কথা মানতো তাহলে আজকে ওরা ইয়াস লিখতো না, কেন নো লিখে আসতো। আমরা যেমন এখানে যারা আছে সবাই কিন্তু নো লিখে আসছে। বাংলাদেশের যত গোলকিপার আছে রূপনা তাদের ভিতরে সেরা, কিন্তু তাকে হাইট নিয়ে সেম করে। কোচ মাঠে গিয়ে আমাদেরকে সবকিছু আসলে এরকম বলে বোঝানো যায় না। আমরা কোনো কিছু নিয়ে বারবার কমপ্লেইন করছি, বিধায় কিছু আছে সেখানে আমরা কমফোর্টেবল না ওই জায়গাটাতে। এদিকে বাফুফের ক্যাম্পে থাকা একাংশ পিটার বাটলারকে বয়কট করলেও জানা গেছে তার অধীনেই সকালে জিম সেশন করেছেন 12 ফুটবলার। যদিও এই বিতর্ক ইস্যু নিয়ে গণমাধ্যমে কোনো মন্তব্য করতে রাজি হননি ব্রিটিশ কোচ। ফুটবলারদের দাবি, দেশের নারী ফুটবল এমন পর্যায়ে পৌঁছে গেছে তাদের কোচের কোনো প্রয়োজন নেই। সে জায়গায় যে কাউকেই দায়িত্ব দিলে নাকি ফল চলে আসবে অটোমেটিক। এখানে আমি এটুকু গ্যারান্টি দিতে পারি, সাউথ এশিয়ার ভিতরে আপনি যে কাউকে যদি দাগাউটে দাঁড় করিয়ে দেন, মেয়েরা রেজাল্ট এনে দিবে। নারী ফুটবলার ও কোচ ইস্যু সমাধানের চেষ্টা করছে বাফুফে। সভাপতি তাবিথ আওয়াল, দেশে ফিরলে সংকট কেটে যাবে বলে প্রত্যাশা ফুটবলারদের। এসএম ইকবাল, সময় সংবাদ, ঢাকা। বঙ্গবন্ধু স্টেডিয়ামের ঘাস ও বর্ডার লাইন নিয়ে আপত্তি জানিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন, যার জন্য পূর্ব পরিকল্পনা থাকলেও এনএসসি থেকে স্টেডিয়ামটি বুঝে নেয়নি বাফুফে। এদিকে ঘাস ও মাঠের সমস্যা দ্রুতই সমাধানের কথা জানান বঙ্গবন্ধু স্টেডিয়ামের প্রকল্প পরিচালক। নির্ধারিত সময়ের মধ্যে সংস্কার কাজ শেষ করার আশ্বাস দেন তিনি। গত 3 মাস আগেও কিন্তু আমি মাঠটা দেখতে এসেছিলাম, তখনও দেখেছি মাঠটা এর চেয়ে একটু ভালো ছিল। এটা শুধু বঙ্গবন্ধু স্টেডিয়ামের ক্ষেত্রেই সম্ভব। 3 মাস আগেও জাতীয় স্টেডিয়ামের মাঠের অবস্থা ভালো ছিল। এর মাঝেই চলছে সংস্কার কাজ, নিয়মিত মাঠ পরিচর্যা করছেন গ্রাউন্ডসম্যানরা। তাহলে 3 মাস পর কেন মাঠ নিয়ে এত অসন্তোষ বাফুফে কর্মকর্তাদের? এক বঙ্গবন্ধু স্টেডিয়াম নিয়ে যেন নাটকের শেষ নেই। প্রায় 5 বছর ধরে চলছে জাতীয় স্টেডিয়ামের সংস্কার কাজ। বিভিন্ন সময়ে প্রকল্পের মেয়াদ বাড়ানোর পাশাপাশি বেড়েছে সংস্কার ব্যয়ও। ড্রেসিং রুম, গ্রাউন্ড, স্প্রিংকলার সহ অপরিকল্পিত নকশার কারণে বিভিন্ন সময় গণমাধ্যমে সমালোচিত হয়েছে বঙ্গবন্ধু স্টেডিয়ামের সংস্কার কাজ। পূর্ব পরিকল্পনা অনুযায়ী জানুয়ারির 30 তারিখ বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে মাঠ বুঝিয়ে দেওয়ার কথা ছিল জাতীয় ক্রীড়া পরিষদের, যার জন্য স্টেডিয়াম পরিদর্শনে যায় বাফুফে ও এনএসসির একটি প্রতিনিধি দল। সেখানে বাধে বিপত্তি। মাঠে বারমুডা, ইয়াঙ্গুন ও রয়্যাল বেঙ্গল প্রজাতির ঘাস চেয়েছিল বাফুফে, তবে মাঠে আছে শুধু বারমুডা বা দুর্বা ঘাস। এছাড়া মাঠের বর্ডার লাইন নিয়েও আপত্তি জানায় বাফুফের প্রতিনিধি দল। মাঠের যে অবস্থা দেখলাম, আসলে আমরা আমাদের পক্ষ থেকে আমরা বলছি যে মাঠের কি কাজ হয়েছে, আমরা ওই নকশাগুলো কিন্তু আমরা নিজেরা চেয়েছি। এখন ওদের দেখার পর আমরা আমাদের এক্সপার্ট দিয়ে আমরা ওগুলো চেক করব। চেক করার পর হয়তো আমরা মাসখানিক পরে আরেকটা অবজারভেশনে আসবো, এসে আমরা একটা ফাইনাল সিদ্ধান্ত দিতে পারবো। তবে এখন মাঠ খেলার অত্যন্ত অনুপযোগী। তবে ফেডারেশনের চাওয়া অনুযায়ী দ্রুত সমস্যা সমাধানের কথা জানায় জাতীয় ক্রীড়া পরিষদ। 5 মাসের মধ্যে স্টেডিয়াম বাফুফেকে বুঝিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেন প্রকল্প পরিচালক। মাঠটা একটু আনইভেন আছে আর কি, তো ওইটা আস্তে আস্তে ঠিক করতে হবে আর কি। আমাদের ঠিকাদার প্রতিষ্ঠান এখনও তাদের কার্যক্রম চালাচ্ছে এবং ঠিকাদার রোলারও আছে, তাদের লেবারও আছে, ঠিকাদারের লোকজনও আছে। একই সাথে এখানে আপনার ঘাসগুলি আর কি, ঘাসের জাতটা যেসব জায়গায় অন্য ধরনের মাঠের উপযোগী না, অন্য ধরনের ঘাস আছে, ওগুলো আস্তে আস্তে তুলে নতুন করে আবার একই সাথে আবার এগুলো করতে হবে আর কি, ঘাস লাগাবে আর কি। প্রজেক্টের মেয়াদ যেহেতু জুন, আমরা আরও কিছু সময় হাতে পাবো, এর মধ্যে আমরা চেষ্টা করবো আর একটু ডেভেলপ করার জন্য। শেষবার বঙ্গবন্ধু স্টেডিয়ামের প্রকল্পের মেয়াদ বাড়লেও বাড়েনি বাজেট। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। আবারও হাস্যরসের জন্ম দিল বিপিএল। ফ্র্যাঞ্চাইজি না থেকেও বিসিবির সৌজন্যে চলতি বিপিএলে ফিরে এলো চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। বৃহস্পতিবার চিটাগং কিংসের পরিবর্তে তাদের পতাকা উড়িয়ে নতুন বিতর্কের জন্ম দিল বোর্ড। ফারুক মোল্লার ক্যামেরায় বাকিটা মাহবুব রিমনের রিপোর্টে।
বিপিএল শুরু হওয়ার আগে ফারুক আহমেদ এবং তার বোর্ড কর্তারা অনেকটা দম্ভ ভরেই বলেছিল এবারের বিপিএল নাকি ছাড়িয়ে যাবে আগের সব আসরকে। তবে মাঠের ক্রিকেটে না হলেও মাঠের বাইরের নানা আলোচনা সমালোচনা নেতিবাচক কর্মকাণ্ডে আগের 10 আসরকে ঠিকই ছাড়িয়ে গেছে চলতি বিপিএল। কিন্তু এবার যেটা হলো সেটা শুনলে চক্ষু চড়ক গাছ হবে যে কারোই। গ্র্যান্ডস্ট্যান্ডের ওপর পতপত করে উঠছে বৃহস্পতিবার ম্যাচে অংশ নেওয়া 4 ফ্র্যাঞ্চাইজির পতাকা। কিন্তু সেখানে ব্যতিক্রম কিছু লক্ষ্য করছেন কি? হ্যাঁ, ঠিকই ধরেছেন, চিটাগং কিংস নয়, এটা চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের ফ্ল্যাগ। নানা ইস্যুতে এবারের বিপিএল থেকে নাম কাটা গেছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের। গুঞ্জন আছে ফ্র্যাঞ্চাইজিটির কাছে এখনও পারিশ্রমিক পাওনা একাধিক ক্রিকেটারের। চ্যালেঞ্জার্সের পতাকা উড়িয়ে সেই বিতর্ক যেন আরও উস্কে দিল বিসিবি। নানা কারণে সমালোচিত এবারের বিপিএল। ক্রিকেটারদের দেনা পাওনা ইস্যুতে কঠোর হতে চরম ব্যর্থ বোর্ড। তাতে শুধু বিসিবির অপেশাদারিত্বই নয়, বিশ্ব ক্রিকেটে ক্ষুণ্ণ হয়েছে বাংলাদেশের সম্মান, উঠেছে ম্যাচ আর স্পট ফিক্সিং এর মতো গুরুতর অভিযোগও। তবে এবার যেন তার রূপ নিল তামাশায়। গেলবার ফ্র্যাঞ্চাইজির ফ্ল্যাগ কেন উড়ল এবার, সে প্রশ্নের অবশ্য উত্তর নেই কারো কাছেই। তবে বিষয়টি বিসিবির এক কর্তার নজরে আনা হলে তড়িঘড়ি করে নামিয়ে ফেলা হয় তা। ওড়ানো হয় চিটাগং কিংসের পতাকা, যে দৃশ্য ধরা পড়ে সময় সংবাদের ক্যামেরায়। মুখে কথার তুবড়ি ফুটলেও বাস্তবতা বিপিএল নিয়ে পরিকল্পনাহীনতার অন্ত নেই বিসিবির। ব্যর্থতা আর টানা সমালোচনার জেরে ক্রিকেটারদের পারিশ্রমিক ইস্যুতে তদন্ত কমিটি গঠন করতে বাধ্য হয়েছে এনএসসি। টুর্নামেন্ট শেষের দিকে হলেও আর কি বিতর্কের জন্ম দেয় ফারুক আহমেদের বোর্ড, তাই এখন দেখার অপেক্ষা। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। আগামী নির্বাচনে অংশ নিতে নতুন দল গঠনে প্রস্তুত শিক্ষার্থীরা, ফিনান্সিয়াল টাইমসকে প্রধান উপদেষ্টা। রাজনৈতিক আখের গোছানোর ব্যক্তিগত আকাঙ্ক্ষা নেই তরুণদের। জনগণকে দেয়া বিএনপির প্রতিশ্রুতি বাস্তবায়নে বাধা এলে প্রতিরোধের ঘোষণা তারেক রহমানের। স্বচ্ছ নির্বাচন ব্যবস্থা নিশ্চিত না হলে কোনো সমস্যারই সমাধান হবে না। এবং আম বয়ানে শুরু বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। টঙ্গীর তুরাগ নদীর তীরে ইবাদত বন্দিগিতে মশগুল লাখো মুসল্লি, নিরাপত্তার চাদরে ঢাকা গোটা ময়দান। এই ছিল ভোরের সময়। সঙ্গে থাকুন সময়।